আসসালামু আলাইকুম। সবাই মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন। আহ, আচ্ছা, যারা জয়েন করবে তারা আস্তে আস্তে পরবর্তীতে আবার করবে। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। লাইট মারার সময় দিবা না তোমার? আর সবাই একটু আমাদের ক্যামেরা অফ করে দিই। আর হচ্ছে আমাদের হচ্ছে যে মাইক্রোফোনটি আছে এটি মিউট করে রাখি। আমি মিউট করে দিচ্ছি আপনাদের মাইক্রোফোন। এই মুহূর্তে আপনার প্রয়োজন হলে আপনি হচ্ছে অন করে নেবেন। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? তার আগে একবার জিজ্ঞেস করি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি মিউট করে দিলাম সবাইকে আপাতত। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে যেটা দেখেছিলাম। আহ, আচ্ছা, গত ক্লাসে আমাদের যে অ্যাসাইনমেন্ট ছিল ছিল আমরা একটু জাস্ট একবার একটু ওভারভিউ নিয়ে আসি। গত ক্লাসের ক্লাস 5-এর যে অ্যাসাইনমেন্ট অনেকে জমা দিয়েছেন। অ্যাসাইনমেন্ট গুলো সুন্দর হয়েছে। অ্যাভাটার খুঁজতে বলেছিলাম বা পটেনশিয়াল বায়ার খুঁজতে বলেছিলাম, আপনারা সুন্দরভাবে খুঁজে বের করেছেন। এখানে যদি আমরা দেখি কমেন্ট সেকশনে। আচ্ছা, কমেন্ট সেকশনে গিয়ে আমরা জাস্ট দেখি যে আহ, ঠিক আছে, আমি রিভিউ দিয়েছি যে অ্যাভাটার গুলো ঠিক আছে। এর মধ্যে, আচ্ছা, এর মধ্যে আমি শুধুমাত্র শহীদুল ইসলাম ভাইয়ের অ্যাসাইনমেন্টটা আমি দেখতে পাইনি। কারণ হচ্ছে উনার যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে উনি অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক এটা করে হয়তো সাবমিট করেননি বা হয়তো খেয়াল করতে পারেননি উনি। এরপরে যখন সাবমিট করবেন জাস্ট অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক এভাবে অ্যাসাইনমেন্টটা দিবেন আর কি। না হলে আমার অ্যাসাইনমেন্টটা আর কি এভাবে শো করছে আর কি, যে কারণে আমি দেখতে পাচ্ছি না। আর অন্যদের অ্যাসাইনমেন্ট মোটামুটি ঠিক আছে। এর মধ্যে আহ, আরো যে রিভিউ আমি দিয়েছি অ্যাসাইনমেন্টে সে তার মধ্যে হচ্ছে হৃদয় ভাইয়ের অ্যাসাইনমেন্ট আজকে যথেষ্ট ভালো হয়েছে। তিনি হচ্ছে মূলত যে আমি বলেছিলাম যে আপনার কম্পিটিটরদের বিষয়ে নোট করবেন, তো উনি সুন্দর করে নোট করে দিয়েছে, ছোট ছোট করে নোট করেছে। আপনি ঠিক এভাবেই ছোট ছোট করে নোট করতে পারেন। এই যে দেখেন দেখেন ওনার যে বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে উনি ছোট ছোট করে নোট করেছেন। এই যে 1 2 3 4 দিয়ে কিন্তু নোট করেছেন, অর্থাৎ এই পাশে হয়তো ফার্স্টে ব্লু হোস্ট ছিল, ব্লু হোস্টেরটা উনি নোট করেছেন। আচ্ছা, ওনার অ্যাসাইনমেন্টে আমরা একটু যাই। আহ, আচ্ছা, উনি নোট করেছেন সেটা ঠিক আছে। আর হচ্ছে আরেকটা যে ব্যাপার আমি ওনাকে বলেছিলাম যে অ্যাভাটার সিলেকশনের ক্ষেত্রে উনি হচ্ছে হ্যাঁ, ব্যাংকারদের হচ্ছে সিলেক্ট করেছিলেন। আচ্ছা, আমরা যাই অ্যাসাইনমেন্টে। তো আমি বলেছি যে ব্যাংকাররা সাধারণত তাদের ওয়েবসাইট খুব একটা তৈরি করতে দেখা যায় না। সাধারণত ব্যাংক বা যে প্রতিষ্ঠান তারাই হচ্ছে অ্যাসাইনমেন্ট তাদের হচ্ছে আহ, যে ওয়েবসাইট সেটা তৈরি করে থাকে। তবে ওনার হচ্ছে নোটসটা অনেক সুন্দর হয়েছে। নোটস গুলো হচ্ছে ছোট ছোট করে করেছে। আমি সবাইকে বলেছি যে আপনারা হচ্ছে আপাতত কোনো একটা কম্পিউটার ওয়েবসাইটে যান, গিয়ে তার ওয়েবসাইটে প্রথম যে অভিজ্ঞতাটা সেটা আপনি ছোট ছোট করে আপনার নিজের ভাষায় আগে লেখেন। আপনি প্রথমে বাংলায় লেখেন, বাংলা লেখার পরে আপনি সেটা ইংলিশে ট্রান্সলেশন করতে পারবেন পরবর্তীতে বিভিন্নভাবে। আমি গত ক্লাসে দেখেছি কিভাবে আপনি সহজে ট্রান্সলেশন করবেন। আর ওনার যে হচ্ছে অ্যাভাটার সিলেকশনের মধ্যে সবগুলোই ঠিক আছে। ব্লগার, আর্টিস্ট, মার্কেটার, বিজনেসম্যান, লয়ার্স, ফ্রিল্যান্সার ঠিক ছিল। উনি হচ্ছে ব্যাংকারটা এখানে অ্যাড করেছেন। তো আমি বলেছি যে ব্যাংকার যারা যারা ব্যাংকে কাজ করেন তারা সাধারণত খুব একটা ওয়েবসাইট তৈরি করেন না। সাধারণত ব্যাংকের প্রতিষ্ঠানে থাকে বা যারা লোন দিয়ে থাকে, মর্টগেজ বা লোন দিয়ে থাকে, তারা ওয়েবসাইট তৈরি করে থাকে। কিন্তু ব্যাংকার যে এমপ্লয়ি তারা সাধারণত করে থাকেন না। এইটা বাদে আর সবগুলো ঠিক আছে মোটামুটি। এটাও ঠিক নাই যে তা না, এটা ঠিক আছে, কিন্তু এটা অতটা আমি সিলেক্ট করব না, মানে যখন আমার ক্লায়েন্টের জন্য করব ব্যাংকারকে। আমার বেস্ট অ্যাভাটার হচ্ছে এখানে
যেহেতু আমি ওয়েবসাইট সেল করি, আমার ক্লায়েন্ট হচ্ছে হোস্টিঙ্গার, সে যেহেতু ওয়েবসাইট সেল করে, তাহলে বেস্ট হচ্ছে ব্লগার, আর্টিস্ট, মার্কেটার, বিজনেসম্যান, লয়ার, ফ্রিল্যান্সার, ডেভেলপার্স, রিপোর্টার। হ্যাঁ, নিউজ রিপোর্টাররাও তাদের ওয়েবসাইট দরকার হয়। তারপর ট্রাভেল এজেন্সি, খুবই সুন্দর একটা অ্যাভাটার হয়েছে, আইটি কোম্পানিজ। হ্যাঁ, এদের সবারই ওয়েবসাইট প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে এই ছিল মূলত অ্যাসাইনমেন্ট বিষয়ে কথা। আর অন্যরা মোটামুটি ঠিকঠাক দিয়েছেন। এর মধ্যে শ্রাবণী দাস, উনিও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, ওনার অ্যাসাইনমেন্টটা সুন্দর হয়েছে। আর ওনাকে আমি বলেছি যে আপনি যদি হচ্ছে আহ, এই যে অ্যাভাটার উনি সিলেক্ট করেছেন, বিজনেসম্যান, স্কুল, ইউনিভার্সিটিজ, তারপর নন প্রফিট, হ্যাঁ এদের সবারই আসলে মূলত ওয়েবসাইট দরকার হয়, একাডেমিক্স, এডুকেটরস। খুবই সুন্দর সুন্দর অ্যাভাটার সিলেক্ট করেছেন উনি। এদের সবারই ওয়েবসাইট প্রয়োজন হয়, রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিসেস। তবে আমি ওনাকে বলেছি যে, কমেন্টে রিভিউ করেছে যে আপনি হবিস্ট যদি হচ্ছে এটা দিতে চান, তাহলে উল্লেখ করে দিবেন যে সে আসলে কি বিষয়ে হবিস্ট, অর্থাৎ সে কি, তার অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামে মাছ পালতে ভালোবাসে এবং সে এই বিষয়ে লিখতে আগ্রহী, নাকি গার্ডেনিং বিষয়ে লিখতে আগ্রহী, এরকম যদি আপনি উল্লেখ করে দেন তাহলে ভালো হবে। কারণ সব হবিস্ট সাধারণত তার ওয়েবসাইট তৈরি করে না। এজন্য আর কি এটা আমি জেনারেলি এটা আমি চুজ করছি না আপাতত। কিন্তু যদি আমি দেখি যে আমার কোনো একটা অ্যাভাটার খুবই প্রফিটেবল হতে পারে আমার ক্লায়েন্টের বিজনেসের জন্য, যেমন এই যে বিজনেসম্যান, তারপর ই কমার্স কোম্পানিজ, এরা আসলেই ওয়েবসাইট নিবেই, মানে খুবই ভ্যালুয়েবল এরা। তারপর রেস্টুরেন্ট, ফুড সার্ভিসেস, এদের ওয়েবসাইট লাগবেই। মার্কেটার্স, এরা খুবই ভ্যালুয়েবল। তাহলে আমি দেখবো যে আমি অনেকগুলো অ্যাভাটার চুজ নিতে পারি, লিস্ট করতে পারি, কিন্তু আমি তার ভিতর থেকে চুজ করব আমার পছন্দ মতো কয়েকজনকে, মানে যে যারা হচ্ছে বেশি প্রফিটেবল হবে আমার ক্লায়েন্টের জন্য। তাহলে এই ছিল মূলত অ্যাভাটার টার্গেটের মূল বিষয় আজকে, যে আমরা অনেকগুলো অ্যাভাটার লিস্ট করব, কিন্তু তার মধ্যে থেকে অনেকগুলোই মুছে দিয়ে জাস্ট যেগুলো বেশি প্রফিটেবল হবে ক্লায়েন্টের বিজনেসের জন্য, যারা বেশি আগ্রহী হবে ক্লায়েন্টের প্রোডাক্ট কিনতে। আর এখানে আমার ক্লায়েন্ট যেহেতু হোস্টিঙ্গার, তাহলে হোস্টিঙ্গারের প্রোডাক্ট সেল করতে সুবিধা হবে সব থেকে বেশি বিজনেসম্যানের কাছে, তারপরে হচ্ছে ই কমার্স কোম্পানির কাছে, ফ্রিল্যান্সারদের কাছেও অবশ্যই, তারপর হচ্ছে মার্কেটারদের কাছে অবশ্যই, রেস্টুরেন্ট, এডুকেটরস। হ্যাঁ, এডুকেটরস অর্থাৎ যারা হচ্ছে কোচিং চালিয়ে থাকে, বিভিন্ন কোচ আছে, বিভিন্ন দেশে বিভিন্ন কোচ আছে, এই কোচদের কাছেও আমরা হচ্ছে সেল করতে পারি। আর একাডেমিক্স, এরা তো অবশ্যই নিবে, কিন্তু যাদের অলরেডি ওয়েবসাইট আছে তারাও নিবে না। এডুকেটরসরা হচ্ছে খুবই ভ্যালুয়েবল, বা রেস্টুরেন্টস, অর্থাৎ আমাকে খুঁজে বের করতে হবে যে এদের, আমি 20টা বা 22টা হচ্ছে আমি অ্যাভাটার খুঁজে বের করলাম, এই 22টার মধ্যে থেকে আমার ক্লায়েন্টের জন্য বেস্ট হবে কারা, তাদেরকে শুধুমাত্র আমি রাখবো এরপরে। আর ইচ্ছা করলে আমি সবগুলোও রাখতে পারি, কিন্তু আমি যেগুলোকে বেস্ট মনে করি সেগুলোকে ইয়েলো করে হাইলাইট করে দিতে পারি। এই হলো ব্যাপার। আচ্ছা, সাপোজ আমি হচ্ছে আমার গত ক্লাসে দেখিয়েছিলাম যে কয়েকটা অ্যাভাটার সিলেক্ট করে দেখিয়েছিলাম। তা এর মধ্যে যদি আমার কাছে মনে হয় যে সব থেকে, এই যে বিজনেসম্যান, এদের মধ্যে সব থেকে প্রফিটেবল কে, এর মধ্যে সব থেকে প্রফিটেবল হচ্ছে বিজনেসম্যান, হচ্ছে প্রফিটেবল খুবই বেশি। এদের অ্যাড না চালালেই হবে না এদের দিয়ে। তারপর ফ্রিল্যান্সার, তারপরে আছে হচ্ছে ব্লগার্স, লয়ার্স। তাহলে এরা হচ্ছে সব থেকে বেশি প্রফিটেবল। তাহলে আমি ইচ্ছা করলে এদেরকে এইভাবে ইয়েলো করে দিয়ে হাইলাইট করে রাখতে পারি, বা যে সহনীয় কোনো কালার আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, যেটা কিনা ফুটবে পরবর্তীতে। আচ্ছা, তাহলে আমরা 5 পটেনশিয়াল অ্যাভাটার সিলেকশন এটা বুঝতে পারলাম, এবং আরো বুঝতে পারলাম যে কিভাবে আমরা নোটস গুলো কমপ্লিট করব। আপনারা দেখেছেন যে হৃদয় ভাই কিভাবে অ্যাসাইনমেন্টের হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটে ছোট ছোট করে নোট করেছেন বাংলায়। আপনার প্রথম অবস্থায় এবার ছোট ছোট করে বাংলায় নোট করতে পারেন, এবং যখন ক্লায়েন্টকে এই যে আপনার সাবমিট করবেন এই যে প্ল্যানটা, এই যে মার্কেটিং প্ল্যানটা, বেসিক যে মার্কেটিং প্ল্যান বা অ্যাভাটার প্ল্যান, তখন আপনি তাকে ইংলিশে ট্রান্সলেট করে দিবেন জেমিনি বা গুগল ট্রান্সলেটের মাধ্যমে। ট্রান্সলেট করে সেটাকে আবার আপনি রিভিউ করে তারপরে আর কি পেস্ট করে দিবেন এখানে। তাহলে আপনার জন্য সুবিধা হবে কাজ করতে। আচ্ছা, ট্রান্সলেশনের পরে আর কি, এরপরে তাহলে আমরা 5 পটেনশিয়াল অ্যাভাটার্স এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে আজকে যাব যে, আচ্ছা,
আচ্ছা, এরপরে আমরা আজকে দেখবো হচ্ছে কি আছে দেখেন, 5 ফিচার্স অফ ক্লায়েন্ট প্রোডাক্টস অফ সার্ভিসেস। আচ্ছা, আমরা প্রথমে আমাদের কম্পিটিটরদের দেখলাম, ভালো কথা। আমাদের কম্পিটিটর ছিল হচ্ছে ব্লু হোস্ট, তারপরে হচ্ছে গোড্যাডি, হোস্ট গেটর, আরো অনেকে ছিল। আরো এরকম 10-12 জন ছিল, আমরা লিস্ট করেছিলাম, কমপক্ষে 10 জন লিস্ট করেছিলাম। আচ্ছা, আমাদের তারপরে হচ্ছে আমরা কম্পিউটার বিষয়ে নোট করেছিলাম। তারপরে আমি দেখেছিলাম কম্পিউটারদের অ্যাড কপি গুলো আমরা কালেক্ট করেছিলাম ট্রান্সপারেন্সি সেন্টার থেকে, স্পাই করেছিলাম তাদের উপর। স্পাইং করে তারপরে আমি আবার স্পাইং করে তাদের কাছ থেকে আমি দেখেছি যে অ্যাভাটার কারা হতে পারে। অর্থাৎ আমার যে ওয়েবসাইট সেলিং বিজনেস, এইটার এই যে হোস্টিং সেলিং বিজনেস, এটার অ্যাভাটার কারা হতে পারে সেটাও আমরা খুঁজে বের করলাম সুন্দরভাবে। আবার আজকে হচ্ছে আমরা দেখব 5 ফিচার্স অফ ক্লায়েন্ট প্রোডাক্টস অর সার্ভিস। এইবার আমি অন্যদেরটা দেখেছি, আইডিয়া পেয়েছি। আমার ক্লায়েন্টেরটা এর আগেও দেখেছিলাম, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম, বেসিক একটা আইডিয়া নিয়েছিলাম। আজকে তার প্রোডাক্টের আইডিয়া নিব। অর্থাৎ প্রথম ক্লাসে আমরা ক্লায়েন্টের হোস্টিং আর ওয়েবসাইটে গিয়েছিলাম। হোস্টিঙ্গার ওয়েবসাইটে গিয়ে আমরা হচ্ছে আহ, প্রথম দিন এইভাবে হোস্টিঙ্গার ওয়েবসাইটে গেলাম, .com ওয়েবসাইটে, জাস্ট .com পর্যন্ত, অর্থাৎ অর্থাৎ হোম পেজে গিয়েছিলাম। গিয়ে হচ্ছে আমরা দেখেছিলাম যে ওকে, আমার ক্লায়েন্ট হচ্ছে ইনি, ইনার এই এই কিওয়ার্ড লাগে, ওকে, এই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা আরেকটু ডিটেলসে যাব, অর্থাৎ তার প্রোডাক্ট কি আছে সেটা আমরা দেখব। ওকে, তার প্রোডাক্ট আছে তো হোস্টিং, কিন্তু তার প্রোডাক্টের কিছু ফিচার সে উল্লেখ করেছে, সেই ফিচারগুলো আমরা আজকে দেখব। আচ্ছা, এখন এই প্রোডাক্ট ফিচার, এটা দেখতে গেলে আমরা হচ্ছে দেখতে পারি যে তার যে প্যাকেজগুলো আছে, অর্থাৎ এই যে চুজ প্ল্যান, চুজ প্ল্যান, চুজ প্ল্যান, এই প্যাকেজগুলো আমরা দেখতে পারি। এটা হচ্ছে প্রোডাক্ট ফিচার। এখন তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ফিচারগুলো হচ্ছে যে তিনি বলতেছেন যে আমি হচ্ছে এই যে প্রিমিয়াম প্রোডাক্টটি রেখেছি বা এই প্রিমিয়াম প্যাকেজটি রেখেছি, আসলে এখানে প্যাকেজগুলোই তার প্রোডাক্ট মূলত। তা এই যে আমি প্রিমিয়াম প্যাকেজটি রেখেছি, তাতে আমি এই এই ফিচার গুলো দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে তারপরে হচ্ছে রেখেছি হচ্ছে এই যে বিজনেস প্যাকেজটি রেখেছি, এই প্রোডাক্টে আমি ফিচার দিচ্ছি এই এইগুলো। আবার আমি হচ্ছে এই যে ক্লাউড স্টার্টআপ, এইটা রেখেছি, এতে আমি আহ, তাকে ফিচার দিচ্ছি এই এইগুলো। অর্থাৎ এই তিনটা হচ্ছে তার প্রোডাক্ট। সামনাসামনি যদি দেখতে চাই তাহলে এই তিনটা হচ্ছে তার প্রোডাক্ট। তার আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে। তার হচ্ছে হোস্টিং প্যাকেজ আছে, ভিপিএস হোস্টিং আছে, ডোমেইন আছে। কিন্তু এই প্রোডাক্ট গুলোর মধ্যে সে আবার সংক্ষেপে যে প্যাকেজ করেছে, এই প্যাকেজগুলোর ফিচার। এখন ইনার যেহেতু ওয়েবসাইট বিজনেস, ওয়েব হোস্টিং সে হচ্ছে বিক্রি করে, সুতরাং সে তার প্রোডাক্ট গুলো সাজিয়েছে এইভাবে, এই তিনটা দিয়ে সে তার প্রোডাক্ট গুলো শো করেছে। কিন্তু আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে যান, যেটা কিনা হচ্ছে আপনার দারাজ বা আমাদের আলিবাবা, এখানে যদি আমি যাই, তাহলে আমি দেখতে পাবো যে ই কমার্সে, ডিরেক্ট ই কমার্সে প্রোডাক্ট ফিচারগুলো একটু অন্যরকম ভাবে থাকে। আচ্ছা, এখানে দেখেন আলিবাবাতে আসলাম, এসে আমি অল ক্যাটাগরিতে আসলাম। আসার পরে আমি হচ্ছে এই যে হোম ডেকোর রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, তা সেটাতে যদি আমি ক্লিক করি, আচ্ছা, হোম ডেকোরে এখানে যে টপ ক্যাটাগরি আছে, হোম, হোম অ্যান্ড গার্ডেন, তারপর হোম ডেকোর। আচ্ছা, আমাদের কিচেনে বেস্ট হয়, কিচেন, ইন্ডাস্ট্রিয়াল, হোম ডেকোর, হোম গার্ডেন, কিচেন। আচ্ছা, আমাদের হচ্ছে কিচেন সাপ্লাই গুলো খুব ভালো চলে। যদি কখনো আপনারা ভবিষ্যতে কিচেন রিলেটেড কোনো কিছু সেল করতে চান, সেক্ষেত্রে আপনি গুগল অ্যাডস দিয়ে এটা করতে পারবেন। আচ্ছা, আমি সরাসরি এখানে লিখি কিচেন আইটেম আলিবাবা, কিচেন আইটেমস আলিবাবা। আচ্ছা, এখান থেকে দেখেন এখানে তার অনেক প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টটা বাংলাদেশে খুবই চলেছে। বাংলাদেশে যারা এটা এনেছিল এক সময়, এনে এটা খুবই সেল দিয়েছে এই প্রোডাক্টটা। আহ, আমরা এই প্রোডাক্টটাতে যাচ্ছি। আমরা নতুন ট্যাবে ওপেন করলাম, জাস্ট রাইট মাউস ক্লিক করে ওপেন লিঙ্ক, ওপেন
লিঙ্ক ইন নিউ ট্যাব এখানে ক্লিক করলে এখানে ওপেন হবে, কিন্তু আমি করেছি কি কন্ট্রোল চেপে জাস্ট এটার উপর ক্লিক করেছি, এই ছবিটার উপর, যার ফলে নতুন ট্যাবে ওপেন হয়েছে। কন্ট্রোল চেপে কোনো লিঙ্ক ক্লিক করলে সেটা নতুন ট্যাবে ওপেন হয়। এখন দেখেন, এই যে আমরা হচ্ছে আলিবাবাতে আসলাম, আলিবাবাতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে সেটার তারা ভিডিও দিয়েছে, এই যে হচ্ছে প্রোডাক্ট, তার ছবি আছে। এখন এটা হলো মূলত ই কমার্স। তা ই কমার্সের যে প্রোডাক্ট, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে তার প্রোডাক্টের নেম হচ্ছে কি ভেজিটেবল কাটার। এখন ক্লায়েন্ট দেখা গেলো এই যে ভেজিটেবল কাটার বিক্রি করতেছে তার ওয়েবসাইটে। এখন আপনাকে বললো যে ঠিক আছে আমি এরকম ভেজিটেবল কাটার ইউজ করি, মানে আমি সেল করে করতে চাই অনলাইনে, তুমি আমাকে হেল্প করবে। এখন এটা কাদের টার্গেট করলে ভালো হয়, সেইভাবে আপনি একটা অ্যাভাটার তৈরি করবেন, করে মূলত তাকে হচ্ছে সেল দিতে হবে। আচ্ছা, এখন আমরা হোস্টিঙ্গারে দেখেছিলাম এই হচ্ছে প্রোডাক্ট ফিচার, আর এখন আমরা এখানে দেখব যে এখানে এই কাটারটা সম্পর্কে কি কি লেখা আছে। আচ্ছা, এরা একটা ফিচার উল্লেখ করেছে সাস্টেনেবল, মানে হচ্ছে এই কাটারটা খুব ভালো টেকসই বা অনেকদিন টিকে থাকবে। আচ্ছা, সাধারণত এই আলিবাবা হচ্ছে হোলসেলার, তারা হচ্ছে হোলসেলে হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকে। এই জন্য এদের প্রোডাক্ট ডিসক্রিপশন এরা অতটা সুন্দরভাবে এখানে দেয়নি। আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, সেটা হলো আলি এক্সপ্রেস। আর সেখানেও যদি আমরা ভালোভাবে প্রোডাক্ট ফিচার না পেয়ে থাকি, তাহলে আমরা আবার হচ্ছে আমাদের দেশীয় যে ওয়েবসাইটটা আছে সেটা হলো দারাজ, সেখানে আমরা যাব। আচ্ছা, এরপরে দেখি হচ্ছে কিচেন আইটেম আলি এক্সপ্রেস। কিচেন আইটেমস আলি এক্সপ্রেস। আসলে আলিবাবা, আলি এক্সপ্রেস, দারাজ এরা মূলত একই, এরা হচ্ছে একই উৎস থেকেই আসে মূলত, একই কোম্পানি ঘুরে ফিরে। আচ্ছা, এদের হচ্ছে একটা কাটার আছে, আমরা দেখি এই কাটারটা একবার কি বলতে যাচ্ছে এরা। আচ্ছা, প্রোডাক্ট ইনফরমেশন। হ্যাঁ, আমরা এখানে একটু বেটার ওয়েতে পেয়েছি। আহ, এখানে দেখেন, এখানে আমরা ভিউ মোডে দেখি, ক্লিক করি। আচ্ছা, এই যে এখানে যে প্রোডাক্ট ইনফরমেশন গুলো দিয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে কি এবিএস ফুড গ্রেড ম্যাটেরিয়াল, স্টোরেজ বক্স, স্টেনলেস স্টিলের তৈরি, কালার, তারপর হচ্ছে আহ, এখানে আপনি 6টি টুল পাবেন, ফাস্ট অ্যান্ড ডিউরেবল, ইজি টু ইউজ, মানে সহজে আপনি ইউজ করতে পারেন। তারপর সুইটেবল ফর কাটিং মেলন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তা এইগুলো হচ্ছে এদের প্রোডাক্ট যে ফিচার গুলো আছে সেইগুলো হচ্ছে এরা এখানে বর্ণনা করেছে। আচ্ছা, এখানে আমরা হোলসেল কোম্পানি আলিবাবাতে দেখলাম, তারপর আলি এক্সপ্রেসে দেখলাম, আহ, মোটামুটি করে। এরপরে আমরা আসি হচ্ছে দারাজে আসি। চেন আইটেমস দারাজ, সেটা পিকে পাকিস্তানে চলে গেছে, আমাদের বিডিতে আসতে হবে। আর এদের কোনোটাই যদি আমাদের ভালো না লাগে সেক্ষেত্রে আমরা অ্যামাজনে চলে যাব। অ্যামাজন খুব সুন্দরভাবে সাজায় দেয় ফিচার গুলো। আচ্ছা, কিচেন আইটেমস দারাজ। আচ্ছা, দারাজে আসার পর আমরা এখানেও দেখলাম বেশ কতগুলো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এখানেও। ওকে, আমরা এখান থেকে, ওকে, এই যে প্রোডাক্টটা আছে জুসার টাইপের যে প্রোডাক্টটা, আমরা এটা দেখি। তারপর ভিউ মোডে ক্লিক করি।
আচ্ছা, তা এইখানে আমরা এসে দেখতেছি যে এটা একটা ম্যানুয়াল জুসার। আর তার সুবিধা বা ফিচার গুলো বলতেছে যে এটা হচ্ছে ফিচারটা কি, এটা হলো ডিউরেবল ম্যাটেরিয়াল, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, অর্থাৎ এটা অ্যালুমিনিয়ামের তৈরি। তারপরে আমি দেখতে পাচ্ছি যে এইটা, ওকে, এটা জাস্ট স্টেনলেস স্টিলের তৈরি, তাই বলতেছে। আহ আসলে একটা বিজনেস করতে গেলে সেটার হচ্ছে প্রোডাক্ট ফিচারটা অনেক সুন্দরভাবে লিখতে হয়, কিন্তু সেটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরেকটা ইউনিক জিনিস আমরা দেখি, তাহলে রিয়েল একজন বিজনেসম্যানেরটা আমরা দেখি। মাঝে এটা আমি দেখে খুব অবাক হয়েছিলাম যে এটা আবার কি জিনিস। আচ্ছা, আমরা আমরা বাংলাদেশের কয়েকটা বেশ রিয়েল বিজনেসম্যানের সাথে আমরা রিয়েল বিজনেসম্যানের ল্যান্ডিং পেজে আসতেছি। আসলে ঘটনাটা কি হচ্ছে যে আপনি আমরা এখন শিখছি গুগল অ্যাডস, আপনি গুগল অ্যাডস শেখেন বা ফেসবুক অ্যাডস শেখেন, আপনাকে মূলত আপনি ক্লায়েন্টের জন্য এগুলো শিখলে যেটা হয় যে আপনি ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন, অথবা আপনি নিজে যদি কখনো একটা বিজনেস করেন কোনো একটা বিষয় নিয়ে, সেই বিজনেসটাও আপনি দাঁড় করাতে পারেন। অর্থাৎ আপনি আপনার বিজনেসটাকে অনলাইনে দাঁড় করাতে গেলে কি কি করতে হয়, আমরা কিন্তু মূলত সেগুলোই শিখতেছি। তা সেটা হয়তো আমরা বাইরের দেশে যে ক্লায়েন্ট আছে তাদেরকে ফ্রিল্যান্সার হিসেবে সার্ভিস দিচ্ছি, কিন্তু আমি যদি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি কখনো নিজে কখনো বাংলাদেশে বিজনেস করতে চাই এই বাংলাদেশের মার্কেট প্লেসে, সেক্ষেত্রেও আমার কিন্তু এই কোর্সটা কাজে লাগতেছে, অর্থাৎ আমরা যে কোর্সটা করতেছি গুগল অ্যাডস এর উপরে। এখন ইনার একটা প্রোডাক্ট আছে যে খাঁটিমধু.com, ইনার একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, এবং সেই প্রোডাক্টে তিনি হচ্ছে, দেখেন এই যে মধু কিছু কথা লিখেছে, সেখানে ডিসক্রিপশন দিয়েছে যে তার এই যে প্রোডাক্ট, এই যে বয়মে তিনি মধু ভরে দিয়েছে, এবং এইটা আসলে শুধু মধু না, এখানে হচ্ছে তার বাদামও মিক্স করে দিয়েছে। তো এই যে একটা প্রোডাক্ট তিনি তৈরি করেছেন, এই প্রোডাক্টের আসলে ফিচার গুলো কি। ইনি যেহেতু আসলে একজন রিয়েল বিজনেসম্যান, কম্পিটিটিভ, মানে যেহেতু মানে ছোট, মানে কি বলা যায়, স্মল বিজনেসম্যান, যেহেতু এই আলিবাবা, তারপর হচ্ছে এই আলি এক্সপ্রেস, তারপর দারাজ, এখানে যারা আসে তারা তাদের এই, এটা তো মূলত আসলে মাল্টি ভেন্ডর, অর্থাৎ দারাজ হচ্ছে অন্য অনেক বিজনেসম্যান আছে তাদের প্রোডাক্টকে সেল করার সুযোগ করে দিয়েছে দারাজ বা আলিবাবা বা আলি এক্সপ্রেস। দারাজের কিন্তু নিজস্ব প্রোডাক্ট না, এখানে অধিকাংশই সে বাইরের যারা এরকম এক একজন অ্যাকাউন্ট খুলতেছে, অ্যাকাউন্ট খুলে খুলে সেল করতেছে মূলত এখানে প্রোডাক্ট গুলো। এখন রিয়েল যে বিজনেসম্যান, ইনার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে সে মূলত প্রোডাক্টটা সেল করতেছে। এখন আমরা যদি দেখি যে সে কিভাবে প্রোডাক্টটা সেল করতেছে, সে হচ্ছে একটা প্রোডাক্ট ডিসক্রিপশন দিয়েছে সুন্দর, তারপর একটা এডিশনাল ইনফরমেশন দিয়েছে, এখানে ওয়েট কত এইগুলো বলেছে, এবং তার তার যদি রিভিউ থাকতো প্রোডাক্টটির তাহলে এখানে শো করতো। আচ্ছা, এখন আমরা জাস্ট দেখবো তার প্রোডাক্ট কি। তার প্রোডাক্ট হচ্ছে, এটা এটা একটা ই কমার্স বিজনেস, আর তার প্রোডাক্ট কি, তার প্রোডাক্ট হচ্ছে এই যে প্রোডাক্টের নাম হচ্ছে মধুময় বাদাম। এবং এই যে বিজনেসম্যান সে কিন্তু ইতিমধ্যে কোটিপতি হয়ে গেছে, মানে তার একসময় অনেক কষ্টের জীবন ছিল, কিন্তু সে এখন যথেষ্ট টাকা পয়সা আলা মালিক, মানে এই প্রোডাক্টটার, শুধুমাত্র এই প্রোডাক্টটা সেল করে অনেক বাড়ি টাড়ি করে ফেলেছে, অনেক সুন্দর জায়গা জমি কিনে। এখন যে ঘটনাটা হচ্ছে যে এই যে প্রোডাক্টটার ডিসক্রিপশন দিয়েছে না, আর এই যে ডিসক্রিপশনের নিচে যে ফিচার গুলো আছে, ফিচার গুলো কি, তার এই যে প্রোডাক্টের কি কি ফিচার আছে, এই ফিচারে আছে যে সে হচ্ছে যে মধুটা দিচ্ছে সেটা হলো বিএসটিআই অনুমোদিত মধু। আবার সেখানে কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, আখরোট আছে, চীনা বাদাম আছে। এটাই হলো প্রোডাক্ট ফিচার। অর্থাৎ আমার ক্লায়েন্ট ধরেন ইনি, এখন আমার ক্লায়েন্ট ধরেন এই যে খাঁটিমধু.com, এইটা যার ওয়েবসাইট, কথার কথা ইনি হচ্ছে আমার ক্লায়েন্ট। এখন আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে এসে দেখতে হবে যে তার প্রোডাক্ট ফিচার ঠিক আছে কি। অর্থাৎ একজন মানুষ এসে যখন তার এই যে ওয়েবসাইটে আসবে অ্যাডের মাধ্যমে, তখন যেন সে ভিতরে ঢুকে আহ, পড়তে পছন্দ করে, ঠিক আছে আমি এটা 500 550 টাকা দিয়ে কিনবো, বা 600 টাকা দিয়ে কিনবো, আমার ফিচারগুলো, আমার কি ফিচার গুলো ঠিক আছে, বা ফিচারগুলো কি আসলে ভালো লাগবে, এটাই আমাদের তুলে ধরতে হবে আমাদের ক্লায়েন্টের পটেনশিয়াল কাস্টমারের কাছে। এই হলো প্রোডাক্ট ফিচার। এখন
আপনার দেখতে হবে যে হোস্টিঙ্গারের প্রোডাক্ট কি কি। এখন হোস্টিঙ্গার মতো হোস্টিং সেল করে, কিন্তু সে প্রোডাক্টটাকে সাজিয়েছে কি হবে, প্রিমিয়াম বিজনেস ক্লাউড স্টার্টআপ। এখন হোস্টিঙ্গারের প্রোডাক্ট ফিচার কি কি? প্রোডাক্ট ফিচার হচ্ছে 100 ওয়েবসাইটস। অর্থাৎ আপনি যদি এই যে আহ $3 মাসে এই যে প্যাকেজটা যদি আপনি নেন, তাহলে সেখানে আপনি এই হোস্টিং এ আপনি প্রায় 100টা ওয়েবসাইট রাখতে পারবেন। আবার বলছে যে ম্যানেজড ওয়ার্ডপ্রেস হোস্টিং, এবং তারা হচ্ছে কি ওয়ার্ডপ্রেসের যে হোস্টিংটা আছে বা সেটা সহজেই সে হোস্টিংটা ভিতর থেকে ম্যানেজ করতে পারবে। মানে সে তাকে একটা সি প্যানেল দিবে যেটা দিয়ে সে সহজেই ম্যানেজ করতে পারবে। তারপরে আছে হচ্ছে 100 জিবি এসএসডি স্টোরেজ। অর্থাৎ আপনার ওয়েবসাইট 100টা হতে পারে, এখন টোটাল 100টা ওয়েবসাইট মিলে সর্বোচ্চ আপনার জায়গা হবে হচ্ছে প্রায় 100 গিগাবাইট। মানে আপনার ওয়েবসাইটে ছবি লেখা এই সব মিলে আপনি 100 গিগার নিচে থাকতে হবে, এর উপরে যাইতে পারবেন না। এটা হচ্ছে একটা প্রোডাক্ট ফিচার। এরপরে আছে যে ফ্রি ডোমেইন 99, অর্থাৎ বলতেছে যে আপনার একটা ডোমেইন তারা এই প্যাকেজে আপাতত এই বছরের জন্য ফ্রি দিবে। যদিও এই বছরের জন্য সেটা উল্লেখ করেনি, কিন্তু আসলে একটা ফ্রি ডোমেইন তারা দিবে এবছর। এরপরে ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন। বলতেছে আপনি যদি কখনো ওয়েবসাইটকে একটা হোস্টিং থেকে আরেকটা ওয়েবসাইটে নিতে চান, বা হোস্টিঙ্গারের মধ্যে একটা প্যাকেজ থেকে, অর্থাৎ এই যে আপনার প্রিমিয়াম প্যাকেজ থেকে যদি আপনি বিজনেস প্যাকেজে নিতে চান, সেক্ষেত্রেও আপনি ফ্রি করতে পারবেন। মানে একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে আপনি ফ্রিলি আসতে পারবেন, এক্সট্রা কোনো খরচ তারা আপনার কাছ থেকে নিবে না, চার্জ নিবে না। আবার ফ্রি ইমেল, অর্থাৎ আপনি প্রায় এই যে দেখেন, এই যে এটা হোভার করলে এই যে চলে আসতেছে ক্রিয়েট আপ টু 100 ইমেল, প্রায় 100টি ইমেল আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেস আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ 100টি ইমেল অ্যাড্রেস বলতে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সাপোজ এখানে ইনার ওয়েবসাইট হচ্ছে খাঁটিমধু.com, তাহলে উনি হচ্ছে, আমি একটা নোটপ্যাড নিই, অনলাইন নোটপ্যাড। আচ্ছা, বলতেছে যে ওখান থেকে আপনি প্রায় 100টি, অর্থাৎ আমার ক্লায়েন্ট হচ্ছে হোস্টিঙ্গার। এখন সে বলতেছে, আচ্ছা এটা আরেকটা ওয়েবসাইট ছিল। আচ্ছা, আমার ক্লায়েন্ট দেখা গেলো এই যে খাঁটিমধু.com। এখন বলতেছে যে আপনি এইটা দিয়ে অনেকগুলা ইমেল তৈরি করতে পারবেন। যেমন দেখা গেল এই খাঁটিমধু.com, ইনি যে মালিক, তো কথা কথা তার নাম ধরলাম আমি রাজু। তা বলতেছে যে আপনি রাজু@, খাঁটিমধু.com এই নামে একটা ইমেল তৈরি করতে পারবেন। তারপর আপনার যে হচ্ছে বিজনেস যেগুলো আছে, সেলস, যেমন হচ্ছে সেলস, তারপরে হচ্ছে @, খাঁটিমধু.com, এইটাও আপনি হচ্ছে কি তৈরি করতে পারতেছেন। মানে আপনাকে বলতেছে যে আপনি এরকম 100টা ইমেল কিন্তু তৈরি করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে কি একটা প্রোডাক্ট ফিচার। এইভাবে আপনি অসংখ্য ইমেল তৈরি করতে পারবেন আপনার এই ওয়েবসাইট থেকে। আচ্ছা, একটা জিনিস বলি, যেহেতু আমরা গুগল অ্যাডস মার্কেটিং শিখছি, এক সময় আমাদের নিজেদের মার্কেটিং আমাদের নিজেদের করতে হতে পারে। তখন যে কোনো ইমেল থেকে যে কোনো ইমেল থেকে যদি আমি ইমেল সেন্ড করি, অনেক সময় আমার ইমেলটা স্প্যাম বক্সে চলে যায়। কিন্তু আমি যদি একটা ওয়েবসাইট কিনি এবং ওয়েবসাইট কিনে যদি আমি ইমেল সেন্ড করি, সেক্ষেত্রে ক্লায়েন্টের ইনবক্সে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ এই ইমেলগুলোকে বলা হচ্ছে বিজনেস ইমেল। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট তৈরি করার পরে আপনি যে ওয়েবসাইট থেকে যে ইমেলগুলো ব্যবহার করবেন সেগুলোকে বলা হচ্ছে বিজনেস ইমেল। এই বিজনেস ইমেলগুলোর ভ্যালু একটু বেশি থাকে। তা আমার ক্লায়েন্ট হোস্টিঙ্গার বলতেছে যে ঠিক আছে, আপনি এখান থেকে প্রায় 100টা ফ্রি ইমেল তৈরি করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য। তাহলে এই একটা ফিচার গেল, প্রোডাক্ট ফিচার। তারপরে হচ্ছে আনলিমিটেড ফ্রি এসএসএল। আচ্ছা, ফ্রি এসএসএল বলতে কি, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, আহ, যেমন এই যে ওয়েবসাইটে গেলাম, আচ্ছা এটা শো করছে না এখানে, কিন্তু অনেক জায়গায় শো করবে, একটা তালা সাইন থাকবে। অর্থাৎ এখানে দেখেন এইচটিটিপিএস লেখা আছে। এখন এইচটিটিপিএস, এই যে এস আছে, তা এটা হচ্ছে এনক্রিপ্টেড। অর্থাৎ এসএসএল থাকলেই কেবল এটা আসে।
বা একটা আপনার তালা চিহ্ন আসে আপনার বাম পাশে ওয়েবসাইটের। তাই বলতেছে যে এখন এই এসএসএল টা নিতে সাধারণত খরচ হয় প্রতি বছর বিভিন্ন ওয়েবসাইটে বা হোস্টিং কোম্পানিতে। সাধারণত কোথাও $5, কোথাও হচ্ছে মূলত $5 খরচ হয় আর কি। আবার কোথাও ফ্রিও দেয়। কিন্তু বলতে এরা আমার কোম্পানি হোস্টিঙ্গার বলতেছে, আমার ক্লায়েন্টের কোম্পানি হোস্টিঙ্গার বলতেছে যে আপনি আমাদের কাছ থেকে হোস্টিঙ্গারের কাছ থেকে যদি হচ্ছে আপনি ওয়েবসাইট নেন, আপনাকে কখনো এসএসএল এর জন্য টাকা দিতে হবে না। তাই বলতেছে মানে আনলিমিটেড ফ্রি এসএসএল। এরা এরকম বলতেছে, কিন্তু আসলে 1 বছর পরে একটু ঝামেলা করে সাধারণত। তা আপাতত হোস্টিঙ্গার বললো যে আপনি এই যে আপনার এই যে 100টা ওয়েবসাইটের জন্য আপনি আমাদের কাছ থেকে এসএসএল পাবেন ফ্রি। তাহলে এটাও একটা প্রোডাক্ট ফিচার। এসএসএল ফ্রি বলতেছে, কিন্তু আপনি দেখবেন যে 1 বছর পরে এটা টাকা দাবি করে আসলে। প্রথম বছরটা ফ্রি তাই বলতে যাচ্ছে ডোমেনের সাথে। এরপরে আছে উইকলি ব্যাকআপ, অর্থাৎ আপনার যে ওয়েবসাইট আছে সেটার হচ্ছে কি ব্যাকআপ দিবে। অর্থাৎ আমরা যেরকম একটা ফাইল, কোন একটা ফাইল তৈরি করার পরে সেটাকে একটা ব্যাকআপ হিসেবে রেখে দিই, এই হোস্টিঙ্গারের যদি ওয়েবসাইট তৈরি করেন আপনি, সেই ওয়েবসাইটটার ফাইলও কি ব্যাকআপ হিসেবে থাকবে। অর্থাৎ মুছে গেলেও কোনোভাবে যদি ওইটা মুছে যায়, তাহলে ব্যাকআপ থেকে আপনার ওয়েবসাইট যদি কোনোভাবে মুছে যায়, ব্যাকআপ থেকে আপনার ওয়েবসাইট এটা পুনরায় এনে দিতে পারবে। তাই বলতে চাচ্ছে, দাবি করছে আর কি প্রোডাক্ট ফিচার হিসেবে। তারপরে আছে স্টার্টার কমার্স, বলতেছে যে আপনার কমার্স যে আপনি যদি একটা ব্যবসায়িক ওয়েবসাইট অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, যেমন ইনার ইনার মূলত কি এই যে আপনি এই যে অ্যাড টু কার্টে গিয়ে তারপর বাই নাও করতে পারেন। তা বলতেছে যে এরকম যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, এটা মূলত তৈরি হয়েছে হচ্ছে আপনার কমার্স নামক একটা প্লাগ ইন দিয়ে ওয়ার্ডপ্রেসে। এটা আমরা আরো অ্যাডভান্স থেকে শিখবো। তা বলতেছে যে কমার্স যে সাপোর্ট সেটা তারা দিচ্ছে, তবে একটু লিমিটেড দিচ্ছে আর কি। অর্থাৎ আপনার যে কমার্স স্টোর তৈরি করতে সাহায্য করবে, সুইটেবল ফর স্মল স্টোর সেলিং আপ টু 10 প্রোডাক্টস। আচ্ছা, অর্থাৎ আপনার আপনার ওয়েবসাইট থেকে যদি আপনি 10টা প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে একটা সেল পাবেন, মানে একটা সাপোর্ট পাবেন। 10টার বেশি হলে তারা হয়তো আপনাকে সাপোর্ট করবে না, আপনার নিজের মতো নিজে কাজ করতে হবে। আচ্ছা, এরা ফ্রি সিডিএন দিচ্ছে না এই প্ল্যানটাতে। প্রিমিয়াম প্ল্যানে ওরা ফ্রি সিডিএন দিচ্ছে না। ফ্রি সিডিএনটা কি আসলে একটা কিছু বলতে গেলে মানে একটা জিনিস বোঝাতে গেলে অনেকটাই ডিটেলে যেতে হয়। ফ্রি সিডিএনটা বলতে আমি বলি, আপনার যে হোস্টিং সেটা মূলত এই যে আসলে কি আমরা যে এই যে গান যদি রাখি বা একটা ভিডিও, আমি যে ভিডিওগুলো রেকর্ড হয় আপনাদের ক্লাসের পরে, সেটা সাধারণত থাকে কোথায়? প্রথমে থাকে আমার কম্পিউটারে। তারপরে কোথায় থাকে? তারপরে থাকে হচ্ছে ইউটিউবে আমি আপলোড দিই, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পান। অর্থাৎ ফাইলগুলো থাকে প্রথমে কম্পিউটারে, এবং সেই কম্পিউটারটায় থেকে পরে হচ্ছে ক্লাউড স্টোরেজে আপলোড দেওয়া হয়। অর্থাৎ ইউটিউবের যে কম্পিউটার আছে অনলাইন ইউটিউব দেখা গেলো সাগরের নিচে বা মাটির নিচে অনেক জায়গায় বড় বড় হচ্ছে ক্লাউড স্টোরেজ কেনে। মানে আমরা যদি একটা পেন ড্রাইভকে কল্পনা করি, পেন ড্রাইভ ছোট একটা পেন ড্রাইভ, কিন্তু এই পেন ড্রাইভে কি আমরা যেরকম আমাদের ফাইলগুলো রাখতে পারছি, ঠিক তেমনই ইউটিউব, মানে হচ্ছে গুগল, তারপর ফেসবুক বা ইউটিউব তো গুগলের মধ্যেই, এদের আসলে বড় বড় ধরনের এরকম পেন ড্রাইভ আছে। কথার কথা পেন ড্রাইভ বলতে স্টোরেজ আছে আর কি। এখন এই স্টোরেজ গুলো এদের কোথায় থাকে? এরা মূলত বড় বড় হচ্ছে স্টোরেজ গুলো তারা সাগরের নিচে, তারপর হচ্ছে মাটির নিচে এরকম হচ্ছে ডাটা সেন্টার তৈরি করে সেখানে রেখে দেয়। তা এখন কথা হলো যে কোন একটা ডেটা সেন্টার, মানে ডেটা সেন্টার বলতে ধরেন আপনি পেন ড্রাইভের মতো একটা কল্পনা করেন কোন একটা কিছু ছোট, কিন্তু এটা অনেক বিশাল আকার ডেটা সেন্টার যেখানে সকল ডেটা থাকে। কোন একটা ডেটা সেন্টার দেখা গেল আছে আমেরিকায়। এখন আপনাকে আপনার ওয়েবসাইট আপনি একটা তৈরি করেছেন, সেই ওয়েবসাইটে আপনার হচ্ছে বাংলাদেশ থেকে একজন সার্চ করলো, সার্চ করে ঢুকে সেখানে যখন প্রবেশ করতে গেল দেখলো যে ঢুকতে একটু সময় লাগছে। কারণ কি? কারণ সেই আমেরিকা থেকে ডেটা লোড হয়ে বাংলাদেশে শো করছে। আবার ডেটা সেন্টার আছে হচ্ছে, ধরলাম আমি হচ্ছে চায়নাতে আছে, এখন সার্চ দিচ্ছে হচ্ছে আমেরিকা থেকে। এখন ওই যে আমেরিকা থেকে কোনো একটা ওয়েবসাইট সার্চ দিয়ে ঢুকতে যত সময় মানে লাগতেছে, যেহেতু চায়নাতে ডেটা সেন্টার আছে এবং সে চায়না ডেটা সেন্টার ওয়ালা ওয়েবসাইটে ঢুকতেছে, সেহেতু আমেরিকা থেকে ঢুকতে একটু সময় বেশি লাগতেছে। অর্থাৎ
এমন যদি হতো যে আমেরিকান একজন মানুষ আমেরিকায় যে ডেটা সেন্টার আছে সেখান থেকে যদি সরাসরি ওয়েবসাইট ঢুকতে পারতো, তাহলে কিন্তু সময় অনেক কম লাগতো। কিন্তু যেহেতু এক জায়গার মানুষ হচ্ছে পৃথিবীর অপর প্রান্তে, আর ডেটা সেন্টার হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট রাখা আছে যে পেন ড্রাইভে বা ডেটা সেন্টারে, সেটা হলো পৃথিবীর অপর প্রান্তে। তা এটার ফলে কি হচ্ছে, ওয়েবসাইটটা একটু স্লো লোড হচ্ছে। এখন এই স্লো লোড যেন না হয়, এই অবস্থা থেকে রক্ষার জন্য সাধারণত এই সিডিএন ব্যবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। অর্থাৎ আপনার ওয়েবসাইট যে ডেটা সেন্টারেই থাকুক, এই সিডিএন টেকনোলজি ব্যবহার করে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত ক্লায়েন্টের, অর্থাৎ যিনি কিনা আপনার ওয়েবসাইটটা সার্চ করেছেন, তিনি খুব সহজেই, এই সিডিএন টেকনোলজি থাকার ফলে তিনি খুব সহজেই আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেন। অর্থাৎ কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, এইটার মাধ্যমে আপনার ওয়েবসাইটটা খুব ফাস্ট হয় আর কি। মানে আমরা যখন এই যে ব্লু হোস্টে ঢুকেছিলাম, আপনারা অনেকেই লিখেছেন যে ব্লু হোস্টে নোট করেছিলাম যে ঠিক আছে, বা এই যে লোডেড ফাস্টার বা সাইট সাইট গ্রাউন্ড লোডেড ফাস্টার, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই যে সিডিএন যে জিনিসটা আছে, এইটার কারণে মানে সহজেই আমরা যে কোনো দেশ থেকে খুব দ্রুত ওয়েবসাইটে প্রবেশ করতে পারছি। তা এখন বলতেছে যে এই সিডিএনটা আবার কিনতে হয় মূলত। তা এরা বলতেছে যে ঠিক আছে, আমাদের ফ্রি সিডিএন আছে, কিন্তু আমরা প্রিমিয়ামের সাথে ফ্রি সিডিএন দিচ্ছি না। আমরা ফ্রি সিডিএন দিব হচ্ছে কিসের সাথে? আপনি যদি এই যে মোস্ট পপুলার বিজনেস প্যাকেজটা নেন, তাহলে অর্থাৎ যেটা কিনা $4 প্রতি মাসে দিতে হবে, এই প্যাকেজটা যদি নেন তাহলে আমরা ফ্রি সিডিএন দিব। ওকে, ভালো কথা। আমরা তাহলে দেখলাম যে প্রিমিয়ামে আমার ফ্রি সিডিএন নাই। আর কি নাই? ডেডিকেটেড আইপি অ্যাড্রেস, এটা আমাদের নাই। অর্থাৎ আমরা এটা কিছুটা আইডিয়া করতে পারবো যে ডেডিকেটেড আইপি অ্যাড্রেসটা আসলে বলতে বোঝাচ্ছে যে আমরা সাধারণত যখন এই যে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট নিই, অনেক সময় ইন্টারনেট যাদের কাছ থেকে আমরা নিই তারা আমাদের বলে দেয় যে আপনারা কি হচ্ছে শেয়ার্ড নিবেন নাকি ডেডিকেটেড নিবেন। সাধারণত ডেডিকেটেড যেটা হয় সেটা শুধুমাত্র আমার জন্যই, আমাকেই সার্ভিস দিবে। এই এইখান থেকে অন্য কেউ কোনো সুবিধা পাবে না। অর্থাৎ আমি যদি 10 মেগাবাইট পাইতাম, তাহলে আমি 10 মেগাবাইটই পাবো ডেডিকেটেড। অর্থাৎ আপনারা যখন ইন্টারনেট নিচ্ছেন বাসায়, সেটা ডেডিকেটেড না শেয়ার্ড, এটা যদি আপনি কনসেপ্ট বুঝেন তাহলে এটাও বুঝতে পারবেন। ঠিক তেমনি এখানে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাও ডেডিকেটেড না শেয়ার্ড, সেইটা তা বলতেছে যে এটা ওরা ডেডিকেটেড দিচ্ছে না এই প্যাকেজের, এই প্রোডাক্ট ফিচারের মধ্যে, প্রিমিয়ামের প্রোডাক্ট ফিচারের মধ্যে ডেডিকেটেড দিচ্ছে না। তারপর আছে হচ্ছে প্রায়োরিটি সাপোর্ট। অর্থাৎ আপনি হোস্টিঙ্গার থেকে একটা প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট কেনার পরে আপনি কোন একটা সমস্যায় পড়লেন, সমস্যায় পড়ার সাথে সাথে এদের হচ্ছে সাপোর্টে গিয়ে আপনি যদি কথা বলতে চান, এরা সাথে সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করবে না, মানে আপনাকে প্রায়োরিটি আগে দিবে না। প্রায়োরিটি কাকে আগে দিবে? যে কিনা এই যে কিনা ক্লাউড স্টার্টআপটা কিনবে তাকে প্রায়োরিটি আগে দিবে। তারপরে যদি সময় থাকে তাহলে আপনার সাথে তারা কথা বলবে। এই আর কি, মানে প্রায়োরিটি সাপোর্ট যেটা আর কি। তাহলে এই ছিল হচ্ছে প্রোডাক্ট ফিচার। অর্থাৎ একটা প্রোডাক্টের কি কি ফিচার সেইটা আমাদেরকে সুন্দরভাবে লিস্ট তৈরি করতে হবে। তা কেন এই প্রোডাক্ট ফিচারের কথা বললাম, এর পিছনে কারণ হচ্ছে কেন হচ্ছে আমার প্রোডাক্ট ফিচার, আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে এখান থেকে আমি কমপক্ষে আমার ক্লায়েন্টের, অর্থাৎ এইবার কিন্তু ব্লু হোস্ট বা ওগুলো ওগুলো না, আমি আমার ক্লায়েন্টের কি আছে, আমি তো আমার ক্লায়েন্টকে রিকমেন্ড করেছিলাম যে ব্লু হোস্টে আমি এই এই সুবিধাগুলো দেখেছি, আপনি ল্যান্ডিং পেজে আপনার ল্যান্ডিং পেজে সেগুলো ইমপ্লিমেন্ট করুন। এখন ক্লায়েন্ট যদি সেটা ইমপ্লিমেন্ট করে থাকে খুবই ভালো কথা। আর যদি ক্লায়েন্ট ইমপ্লিমেন্ট না করে থাকে, বা যদি ইমপ্লিমেন্ট করে থাকে, তাহলে আপডেটেড যে প্রোডাক্ট পেজটা হবে ক্লায়েন্টের, সেখান থেকে আমি এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজের, সেখান থেকে আমি প্রোডাক্ট ফিচারগুলো নিব। এই প্রোডাক্ট ফিচারগুলো নিব হচ্ছে এই কারণে যে পরবর্তীতে যখন আমি অ্যাডস ক্যাম্পেইন রান করব, তখন আমার অ্যাড কপি তৈরি করতে হবে, মানে অ্যাডভার্টাইজের জন্য আমার রাইটিং দরকার হবে। আর সেই রাইটিং গুলো মূলত এই প্রোডাক্ট ফিচারের উপর ভিত্তি করে হবে। এই জন্য পরবর্তী ক্লাসে আপনারা এখানে 5 থেকে 10টা প্রোডাক্ট ফিচার তুলে ধরবেন, যে কোনো একটা প্যাকেজেরই তুলে ধরলে হচ্ছে আপাতত। সেক্ষেত্রে আপনি হচ্ছে শুধুমাত্র আপনার ক্লায়েন্ট হচ্ছে হোস্টিঙ্গার, তাদের প্রিমিয়ামে যে প্রোডাক্ট ফিচারগুলো আছে 100 ওয়েবসাইটস ফ্রি ইমেল, এটাই তুলে ধরতে পারেন। তবে তুলে ধরার আগে জাস্ট যেহেতু আপাতত এটা একটা হচ্ছে এক্সেল শিট, এরকম অনেকগুলো এক্সেল শিটই আসলে তৈরি হবে। অর্থাৎ
প্রিমিয়ামের জন্য আলাদা একটা তৈরি তৈরি হতো। তারপরে হচ্ছে আপনার বিজনেসের জন্য আলাদা একটা প্রোডাক্ট ফিচার তৈরি হতো, ক্লাউড স্টাফের জন্য আলাদা একটা প্রোডাক্ট ফিচার তৈরি হতো হতো এটা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে গিয়ে আমরা তখন যখন অ্যাড ক্যাম্পেইন রান করব তখন আর কি এগুলো ইউজ করব। আপাতত আপনি জাস্ট নেক্সট দিনে হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম প্রিমিয়ামের আন্ডারে যে যে প্রোডাক্ট ফিচার গুলো আছে আপনি এগুলো এখানে নোট করে ফেলবেন। ওখান থেকে আপনি আপনার ক্লায়েন্ট যেহেতু হোস্টিঙ্গার, তাহলে আপনি এখান থেকেই কপি পেস্ট করে এখানে আনতে পারবেন যে প্রিমিয়ামের মধ্যে আমি এইগুলো দিচ্ছি। আচ্ছা, প্রিমিয়াম হয়ে গেলে সেক্ষেত্রে আপনি বিজনেসে কি কি দিচ্ছে, দেখা গেলো প্রিমিয়ামের সবগুলো তোলা হয়ে গেলো। আচ্ছা, বিজনেসে প্যাকেজে কি কি দিচ্ছে সেটা তুললেন। আচ্ছা, বিজনেস প্যাকেজ সবগুলো তোলা হয়ে গেল নিচে নিচে। তারপরে হচ্ছে আপনি তুলবেন ওকে ক্লাউড স্টার্টআপে কি কি দিচ্ছে এইটা আবার তুলে ফেলবেন। আবার হচ্ছে এইখানে যেগুলো আছে সেগুলা তো তুললেন, সাথে সি অল ফিচার্স সেটাও তুললেন। দেখেন সাথে কিন্তু আরো প্রোডাক্ট ফিচার বের হয়েছে। এখন আপনার যে প্রোডাক্ট ফিচার, এখানে অনেক প্রোডাক্ট ফিচার আছে। একটা কাস্টমারকে আমার এতগুলা প্রোডাক্ট ফিচার দেখায় কাস্টমারের মাথা হ্যাং করে দেওয়ার কোনো কারণ নাই। কারণ কি, একটা মানুষকে যখন আমরা অনেকগুলো অপশন দিই তখন সে সাধারণত প্যারালাইজড হয়ে যায়, মানে অপশনের দ্বারা প্যারালাইজড হয়ে যায়। আমরা সেটা করব না, আমরা দেখব আমাদের কাজ থাকবে নেক্সট দিন আমরা হচ্ছে এই তিনটা প্রোডাক্ট ফিচার থেকে আমার যে প্রোডাক্ট ফিচারটা ভালো লেগেছে, অর্থাৎ 100 ওয়েবসাইটস বা 100 জিবি এসএসডি নাকি 200 জিবি এসএসডি, এই প্রোডাক্ট ফিচার গুলো আমি হচ্ছে আমাদের যে শিট থাকবে সেখানে আমরা হচ্ছে এইভাবে তুলে ফেলবো। অর্থাৎ প্রিমিয়ামের নিচে আপনার ওই প্রোডাক্ট ফিচার গুলোর মধ্যে আপনার কোনগুলো ভালো লেগেছে সেগুলো তুলবেন। কারণ এই যে এখানে যেগুলো আপনি কপি পেস্ট করে এখন নিয়ে আসবেন সেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে অ্যাড ক্যাম্পেইনের অ্যাড কপি তৈরি করব। অর্থাৎ গুগল অ্যাডস এর মধ্যে আমরা যখন অ্যাড চালাবো, আমরা তো দেখেইছিলাম যে আমাদের কাস্টমার কেমন অ্যাড চালাচ্ছে, আমরা সরি আমাদের কম্পিটিটর কেমন অ্যাড চালাচ্ছে। আমরা এই যে এখানে স্ক্রিনশট ছিল, এখানে আসছে, তা আমরা দেখতে পাচ্ছি যে বাই ডোমেন নেম অ্যান্ড গেট অনলাইন চেক অ্যাভেলেবিলিটি অ্যান্ড বাই ইয়োর্স। এখন আমরা আসলে যেটা করব এই প্রোডাক্ট ফিচার গুলোর যে প্রোডাক্ট ফিচার সেগুলো এই কথাগুলোর মধ্যে তুলে দিব। এই কথাগুলোর মধ্যে যদি আমরা প্রোডাক্ট ফিচার লজিক্যালি তুলতে পারি তাহলে আমাদের ক্লিক বেড়ে যাবে লজিক্যাল কাস্টমারদের থেকে, এবং যার ফলে ক্লায়েন্টের সেলও বেড়ে যাবে। মূলত এই কারণেই আমরা প্রোডাক্ট ফিচারগুলো তুলে ধরছি। আচ্ছা, প্রোডাক্ট ফিচার নিয়ে আমি বিস্তারিত আমার মতো করে আজকে আলোচনা করলাম যথেষ্ট। প্রিমিয়াম, বিজনেস এইভাবে আপনারা লিস্ট আউট করবেন। এখন আমার কথা হলো যে প্রোডাক্ট ফিচার কি আপনারা আসলে বুঝতে পেরেছেন বা কারো কোনো কনফিউশন আছে কি, আমাকে তাহলে প্রশ্ন করতে পারেন। এই অধ্যায়টা কি ক্লিয়ার? একটু জাস্ট কাইন্ডলি দেখুন, আপনারা আনমিউট করে কথা বলতে পারেন সেক্ষেত্রে। আপনাকে এটা বুঝতে পেরেছেন তাহলে প্রোডাক্ট হ্যাঁ, ফিচার কি বুঝতে জিনিস? পারছি, কিন্তু এই যে হ্যাঁ, হ্যাঁ, দেখাইলেন তিনটা যে এই যে ফিচার দেখাইলেন, যে কোনো একটার ভিতর থেকে আমার যেগুলা মনে হবে যে এগুলো এগুলো থাকলে ভালো হবে সেগুলো কি ওখানে হ্যাঁ, হ্যাঁ, কমপ্লিট হ্যাঁ, হ্যাঁ। করতে হবে? আচ্ছা আপা, আপনি আচ্ছা, যে কোনো একটা না করে আমরা একটা কাজ করি, আমরা তিনটাই করব, আইডিয়া পাবো। মানে এই যে আমি দেখা দিচ্ছি কি হবে, যে প্রিমিয়াম না, হ্যাঁ, প্রিমিয়াম আমি হচ্ছে কিন্তু এখানে এখানে নিয়েছি, ঠিক আছে আপা? জি, এখন জি, এই জি। প্রিমিয়ামের মধ্যে যে প্রোডাক্ট ফিচার গুলো আপনার কাছে বেস্ট মনে হয়েছে যে ঠিক আছে এইটা দিয়ে আমি অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি, বা হুম, এই হুম, কথাটা যদি কেউ অ্যাডের মধ্যে দেখে তাহলে সে হুম, হয়তো প্রোডাক্টটা কিন্তু আগ্রহী হতে পারে। যেমন এই যে এটা খুবই একটা মজার ব্যাপার, ভালো জিনিস, যে ওয়ার্ডপ্রেস অটো আপডেটস, তারপরে হচ্ছে এই যে উইকলি ব্যাকআপস, এইগুলা কিন্তু খুব ভালো ফিচার। সাধারণত যারা হোস্টিং কিনতে চায় তারা চায় যে তাদের ওয়েবসাইটটা ব্যাকআপ থাকুক। তাহলে আপনি দেখলেন যে হচ্ছে এই যে প্রিমিয়ামের মধ্যে আমার কোন প্রিমিয়াম, তো আমি নোট করলাম প্রিমিয়ামের মধ্যে আমার ব্যাকআপ, তারপর হচ্ছে এই কথাগুলো ভালো লেগেছে, তাহলে প্রিমিয়ামের মধ্যে এটা নোট করলেন। এবার আপনি আবার বিজনেসের মধ্যে এই প্রোডাক্টের মধ্যে আপনি এই কি কি ফিচার দেখতেছেন সেটা আবার ওখানে নোট করবেন, এই আর কি। জি, জি, সেইটাই জিজ্ঞেস করছি যে তিনটাই নেবো আমরা। হ্যাঁ, তিনটাই নেবেন, তাহলে আপনাদের শুনতে বা বুঝতে সুবিধা হবে জিনিসটা আসলে জি, 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 প্রোডাক্ট আচ্ছা, আসলে ঠিক প্রোডাক্ট আছে। ফিচার কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আহ আশা করি বুঝতে স্যার পেরেছেন। গ্রিন হ্যাঁ, বলুন। স্যার গ্রিন মার্ক দিয়ে কি বোঝানো হয়েছে এখানে? ও, এইগুলো, হ্যাঁ। আচ্ছা গ্রিন মার্ক জাস্ট এগুলো হচ্ছে আইকন, ঠিক আছে, জাস্ট যাতে আপনার দেখতে ভালো লাগে ফিচার গুলো, জাস্ট টিক দিয়ে দিয়েছে। তার মধ্যে আরেকটু বলি যে এখানে গ্রিন মার্ক দিয়ে বলেছে যে এই যে প্রিমিয়াম ফিচারের মধ্যে আসলে এইগুলো আছে টিক দেওয়া, যেগুলো গ্রিন মার্ক মানে এগুলো আপনি পাবেন। কিন্তু যেগুলো যে ব্ল্যাক কালারে মাইনাস করে দিয়েছে আপনি এটা প্রিমিয়াম ফিচার পাবেন না, যেমন ফ্রি সিডিএন পাবেন না
ডেডিকেটেড আইপি পাবেন না। আবার দেখেন যে ম্যানেজ ওয়ার্ডপ্রেস হোস্টিং এর মধ্যে ফ্রি ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, অর্থাৎ সাধারণত হোস্টিং নেওয়ার পরে সেখানে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, তা সেটা এক ক্লিকে করতে পারবেন, সেই সুবিধাটা দিবে। আবার অনেক ফ্রি টেমপ্লেট দিবে আপনাকে, মানে ওয়েবসাইট ডিজাইন দিবে ফ্রি, তাই বলতেছে। ঠিক আছে, এই আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে এমন? তাহলে আশা করি আমি এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রোডাক্ট ফিচার আসলে কি। আমি কিন্তু দুইটা দিয়েই বুঝালাম। একটা হচ্ছে এই যে হোস্টিং এর হিসাব করে আমরা প্রোডাক্ট ফিচার কি, আবার যদি আপনি কখনো একটা বিজনেস তৈরি করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট ফিচার গুলো কেমন হবে। প্রিমিয়ামের রোতে কি প্রিমিয়ামের গুলোই দেওয়া? প্রিমিয়ামের আপনার এই যে আপনার এখানে প্রোডাক্টের নামটা দেখেন, এখানে প্রোডাক্টের নামটা কিন্তু প্রিমিয়াম। আপনি হোস্টিং হ্যাঁ, বিক্রি করতেছেন, কিন্তু ওই যে একটা ছোটবেলা আমরা পড়েছিলাম না যে আমরা সবাই ফল বিক্রি করতে পারি, কিন্তু ফলটা যদি আমরা ভাগ করে নিই, যে আবার আমি যখন দোকানে যাই আমি দেখি যে ফলটা কেমন, যে কোনোটা একটু ছোট সাইজে, কোনোটা হচ্ছে মাঝারি করে, আবার কোনোটা হচ্ছে বড় আকারে। এইটা দোকানদার কিন্তু এইভাবে ভাগ করে রেখে দেয়, জাস্ট একটা প্যাকেজ করে যাতে আমি কিনতে আগ্রহী হই। দ্য প্রিমিয়ামও একটা প্যাকেজ, বিজনেস একটা প্যাকেজ, ক্লাউড সেটআপ একটা প্যাকেজ। মানে আপনার প্রোডাক্ট, এই তিনটা ধরেন এখানে প্রোডাক্ট, প্রোডাক্ট আছে কি তিনটা। প্রিমিয়াম একটা প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্টের মধ্যে ফিচার এই, বিজনেস প্রোডাক্টের মধ্যে ফিচার এই, আর ক্লাউড সেটআপের মধ্যে ফিচার এই। মানে তিনটেই তিন রকমের জিনিস দেয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তিনটা তিন রকমের জিনিস বলতে কি, জিনিস কিন্তু একই একরকম, কিন্তু কোনোটা একটু সুবিধা বেশি দিচ্ছে, তোমার কোনোটা একটু সুবিধা কম দিচ্ছে। এবং সেটা যদি আমরা ভিতরের গুলা পড়ি তাহলে বুঝতে পারবো যে আমার প্রিমিয়ামে এই সুবিধাগুলো দিচ্ছে। আবার আচ্ছা, আমরা তাহলে এক কাজ করি, তাহলে আমরা ক্লাউডের থেকে আসি, বেস্ট হচ্ছে ক্লাউড। এটা টাকা অনুযায়ী ভাই সুবিধা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেরকম খরচ করতেছে সে সেরকম হচ্ছে সুবিধাটা পাচ্ছে। যদি কেউ মাসে আট এইট যদি আপনার খরচ করে, $8 যদি খরচ করে, তাহলে সে এই সর্বোচ্চ সুবিধা পাচ্ছে, সে সব পাচ্ছে। দেখেন সব কিন্তু এখানে সবুজ হয়ে আছে। কিন্তু $8 খরচ করলো না, সে হচ্ছে $4 খরচ করলো, তাহলে কিছু সুবিধা কমে গেল, এই দেখেন মাইনাস হয়ে গেল। আবার কেউ দেখা গেল হচ্ছে মাত্র $4 খরচ করতেছে মাসে, তাহলে তার আরো সুবিধা কমায় দিল। এই হচ্ছে মূলত, তাছাড়া কিছু না, জাস্ট আপনার প্রোডাক্ট তিনটা আপনার সামনে উপস্থাপন করছে। এখন এইটা তো সার্ভিস বেসড, এই জন্য এইভাবে শো করছে। এখন এটা যদি হচ্ছে সরাসরি ই কমার্স প্রোডাক্ট হতো, অর্থাৎ আপনার বাড়িতে যদি এই প্রোডাক্টটা পাঠাতো, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে প্রোডাক্ট ছিল কি কাঠবাদাম, কাজু বাদাম, তার সম্পূর্ণ প্রাইসটাই। এখন এর মধ্যে কিন্তু সে বলতেছে না যে আমি এই কাঠবাদামের সাথে আবার এর সাথে দই দিচ্ছি, বা এর সাথে হচ্ছে আপনার সন্দেশ দিচ্ছি, তা কিন্তু বলতেছে না। কথার কথা, যদি সে এর সাথে দই বা সন্দেশ মিক্স আপ করতে পারতো, কথার কথা, সেক্ষেত্রে এটার দাম এই যে 575 টাকা না হয় 800 টাকা হয়ে যাইতো। ব্যাপারটা আসলে এই জাস্ট কিভাবে উপস্থাপন করতেছে ক্লায়েন্ট, আর আপনি সেটাকে কিভাবে মার্কেট করে দেখাতে পারতেছেন। আচ্ছা, প্রোডাক্ট ফিচার নিয়ে অনেক কথা হলো, আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরে যদি সমস্যা থাকে তাহলে তো আমি আছি, বা গ্রুপে আছে সবাই হেল্পফুল অনেক। আর ভিডিওটাও দরকার হলে আবার রিওয়াইন্ড করে দেখবেন। ওকে, প্রোডাক্ট ফিচারের ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি। আগামী দিন কিভাবে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন। এইবার আসি 5 pain points of the avatars to the what the product can work as solution। এইবার আপনি আপনার অ্যাভাটার তো লিস্ট করেছিলেন, এই যে বিজনেসম্যান, লয়ার, ব্লগার। আপাতত জেনারেলাইজড ওয়েতে এদের সমস্যাগুলো কি, পরবর্তীতে আমরা আপাতত আমরা জাস্ট লিস্ট করব যে ওকে, একটা মানুষ ওয়েবসাইট কেন কিনতে আসবে, তাদের পেইন পয়েন্ট কি, সেই পেইন পয়েন্টটা আমি লিস্ট করব। সেটা আমি বাংলাতে করতে পারি অথবা আমি ইংলিশেও করতে পারি। করার আর বাংলাতে যদি করি পরবর্তীতে আমরা ইংলিশ করতে পারবো, ওটা কোনো সমস্যা না, কিন্তু আমি তার পেইন পয়েন্ট খুঁজে বের করবো। অর্থাৎ এই যে বিজনেসম্যান, যে সে আসলে কেন আমার কাছ থেকে হোস্টিংটা নিবে, এটা হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে। লয়ার কেন আমার কাছ থেকে হোস্টিংটা নিবে সেটা খুঁজে বের করতে হবে। ব্লগার কেন নিবে, আর্টিস্ট কেন নিবে, ফ্রিল্যান্সার কেন নিবে, ডিজাইনার কেন নিবে, ডেভেলপার কেন নিবে, এভাবে খুঁজে বের করতে হবে। আপনাদের কাজ থাকবে প্রতিটা মানুষের একটা করে পেইন পয়েন্ট খুঁজে বের করে লেখা। এখন বিজনেসম্যান কেন ওয়েবসাইট নিবে, কারণ সে তার তার পেইন পয়েন্ট কি, তার প্রবলেমটা হচ্ছে তার একটা বিজনেস আছে, তার একটা ব্যবসা আছে, কিন্তু সেই সেই ব্যবসার খবর কেউ জানে না। তাহলে কি তার কি ব্যবসা হবে? এই যে এই লোকটা,
এই যে একটা সুন্দর প্রোডাক্ট বিক্রি করতেছে, আহ বাদাম আর মধু মিক্স করে বিক্রি করতেছে। এখন এই প্রোডাক্টের কথা কেউ জানে না, সে যে এই যে 600 টাকা করে বিক্রি করতেছে কেউ জানে না এই কথা। তাহলে তো কাজ হবে না। এখন এইটা জানাতে গেলে তার সমাধান করতে হয়েছিল কি, একটা ওয়েবসাইট দিয়ে তার একটা ওয়েবসাইট বানাতে হয়েছিল। সেই ওয়েবসাইটে সেটা তুলে ধরতে হয়েছিল, একটা ল্যান্ডিং পেজ বানাতে হয়েছে, সেখানে তুলে ধরতে হয়েছে। কাস্টমার কি করতেছে, কাস্টমার অ্যাড দেখে তার ওয়েবসাইট এখানে আসতেছে, এসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতেছে, টাকা দিচ্ছে বিকাশে, কিনে নিচ্ছে। তাহলে এই যে বিজনেসম্যান, এনার প্রধান সমস্যা ছিল, যদি ওয়েবসাইট না থাকতো তাহলে তার প্রধান সমস্যা ছিল তার সে তার বিজনেসটাকে মানুষের সামনে তুলে ধরতে পারতেছে না। ঠিক একইভাবে আপনাকে তাহলে এই সমস্যাগুলো তুলে ধরতে হবে। এখন হোস্টিঙ্গারের সমস্যা, আচ্ছা, হোস্টিঙ্গারের সমস্যা কি সেটা আমরা তুলে ধরতেছি না, আমরা তুলে ধরতেছি হোস্টিঙ্গারের কাস্টমারের সমস্যা। তাহলে হোস্টিঙ্গারের কাস্টমার হচ্ছে একটা বিজনেসম্যান, সে ব্যবসা করে, সে এখানে ওখানে গিয়ে গিয়ে রাস্তায় রাস্তায় মধু বিক্রি করে, দোকানে গিয়ে গিয়ে মধু বিক্রি করে। এখন কিন্তু সে চাচ্ছে যে অনলাইনের কথা শুনেছে, যে অনলাইনে অনেক সুন্দর নাকি বেচা কেনা হয়। তো সে চাচ্ছে যে সে তার এই মধুর যে বয়মটাকে সে হচ্ছে অনলাইনে নিয়ে আসবে। তাহলে অনলাইনে আনতে গেলে কি হবে, তার একটা ওয়েবসাইট লাগবে। তাহলে এটাই হচ্ছে তার পেইন পয়েন্ট। তাহলে বিজনেসম্যানের পেইন পয়েন্ট কি হতে পারে, টু ফেইলিং টু শোকেস হিজ বিজনেস রিলেটেড প্রোডাক্ট টু টার্গেট অডিয়েন্স। অর্থাৎ বিজনেসম্যান, সমস্যাটা হচ্ছে আপনি একটা বিজনেসম্যানের কাছে যান, এই যে মধু বিক্রি করছেন তার কাছে যান, তার প্রধান সমস্যা আগে কি ছিল, সে আসলে কাস্টমার পাচ্ছিল না, কার কাছে সে বিক্রি করবে, এইটা হলো তার সমস্যা। তাহলে আমরা এইভাবে সমস্যাগুলো খুঁজে বের করবো। তাহলে বিজনেসম্যানের সমস্যা ছিল সে ব্যর্থ হচ্ছিল যে টার্গেট অডিয়েন্স, অর্থাৎ মধু আসা। এবার এটাও বুঝতে হবে যে মধু আসলে কারা কিনবে। একটা মানুষ সারাদিন সিগারেট ফুঁকতেছে, গাঁজা খাচ্ছে, সে কি মধু কিনবে? বা মানে জাস্ট সিগারেট না, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে একটা মানুষ ধরেন তার স্বাস্থ্যের প্রতি যত্ন নেয় না, তাহলে সে কি মধু সাধারণত কিনবে? সে কিন্তু সাধারণত মধু কিনবে না। মধু তাহলে কারা কিনবে? যারা স্বাস্থ্যের প্রতি যত্নশীল, যারা হচ্ছে নিজেদের স্বাস্থ্যের প্রতি, তার পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নশীল, তারা হচ্ছে মধু কিনবে। তার বাচ্চার কাশি হলে সে মধু যেন ব্যবহার করতে পারে সেজন্য সে মধু কিনবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এমন একজনের কাছে কাছে হচ্ছে এটা আমরা সেল করব যে আসলেই সেটা কিনতে আগ্রহী। একজন মানুষ কিনতে আগ্রহী না, তাকে আমি সকাল বিকাল অ্যাড দেখাচ্ছি, তাহলে তো লাভ হবে না। একটা সত্যি কথা হয়ে আসি, সত্যি কথা হচ্ছে আমি কিন্তু আমার যে অ্যাডস ক্যাম্পেইন গুলো চালু রান করেছিলাম, তার মধ্যে আমি জাস্ট জাস্ট আমি তো অনেকদিন ধরে এই লাইনে আছি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আছি। তা আমি কিন্তু আমার যখন অ্যাডস ক্যাম্পেইন রান করেছিলাম, যে ভাবলাম যে ঠিক আছে আমি তো একদিন ধরে এই লাইনে আছি, তাহলে আমি কেন আমার অভিজ্ঞতাগুলো অন্যদের সাথে শেয়ার না করি, করছি না কেন, আমি কেন অন্যদের সাথে শেয়ার করতে পারি, তো আমি এখনো কেন শেয়ার না করি। এটা আমি ভেবে ভাবলাম যে ঠিক আছে আমি তো অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ করতেছি, বাইরের বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছি ফ্রিল্যান্সার হিসেবে। ঠিক আছে, আমি আমি যা যা এই পর্যন্ত অভিজ্ঞতা হয়েছে আমার অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি। এখন এটা করার পরে আমি দেখলাম যে ঠিক আছে, তাহলে গুগল অ্যাডস আমার মেইন স্কিল কি, গুগল অ্যাডস। তাহলে এই বিষয়ে কারা আগ্রহী হতে পারে? আমাকে কিন্তু আপনাদের বিষয়ে যথেষ্ট অডিয়েন্স রিসার্চ করতে হয়েছে। রিসার্চ করার পরে আমি প্রায় 38 জনকে আনতে সক্ষম হয়েছিলাম আমার ক্লাসে। 38 জনকে আনার পরে দেখলাম যে রেগুলার প্রায় 10 থেকে 15 জন ক্লাস করে, এবং 10 থেকে 15 জনের থেকে আর নামেই না, 10 জনের নিচে কখনো নামেনি। এটার মূল ব্যাপারটা হলো যে একটা জায়গায় আমাদের মূলত ফানেলিং করতে হয়। ফানেল বলতে কি, আমি আপনাদের একটা ফানেলের ছবি দেখাই। বিজনেস করতে গেলে মূলত আপনাদের ফানেল বিষয়টা বুঝতে হবে, আপনার ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলে ফানেলের বিষয়টা বুঝতে হবে, মার্কেটিং ফানেল। এই যে, এই যে একটা আমি প্রথমে কি করলাম, আমার নিজের আইডিয়া থেকে কিছু মানুষকে অ্যাওয়ার করলাম যে ঠিক আছে, ফ্রিল্যান্সিং করা যায়, গুগল অ্যাডস আছে, এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারেন।
তার মধ্যে কিছু মানুষের কি ইন্টারেস্ট তৈরি হবে, তার মধ্যে কিছু মানুষের ডিজায়ার তৈরি হবে, কিছু মানুষ অ্যাকশন নিবে। ঠিক তেমনি আপনারা যদি দেখেন যে আমাদের ক্লাসে প্রথম দিন ছিল 38 জন, সেখান থেকে প্রায় এখন অর্ধেকে আছে, প্রায় 15 জনের মতো আছে। কিন্তু গ্রুপে কিন্তু এখনো প্রায় মেসেঞ্জার গ্রুপে এখনো 60 জন আছে, তারা কিন্তু গ্রুপ থেকে বের হননি, তারা কিন্তু ডিস্টার্ব ফিল হন যে আম, আমরা প্রায় কিন্তু রাত 12টা 1টার সময় যারা ইন্টারেস্টেড আমরা কিন্তু মেসেজিং করি এবং আমিও রিপ্লাই দিই। তা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো প্রায় 80 জনের মতো আছেন, আর এই মেসেঞ্জার গ্রুপে আছে প্রায় 60 জনের মতো। এখন অ্যাওয়ারনেস স্টেজে আছে ছিল ধরেন অনেকে, তার মধ্যে ইন্টারেস্ট আছে, তাদের এই 60 জনের বা 80 জনের ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্টের মাধ্যমে ডিজায়ার আমরা পেয়েছিলাম 38 জনের, মানে আমার জুম মিটিং এ ফার্স্টে জয়েন করেছিল 38 জন। আর এখন আমি অ্যাসাইনমেন্ট জমা দিতে দেখি প্রায় 4 থেকে 5 জনকে, এবং যারা দেয় তারা ঠিকই দেয়, মানে অ্যাকশন টেকার কিন্তু 4 জন। মানে ব্যাপারটা হলো তাই মার্কেটিং এর, অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টটাকে এমন এমন জায়গায় দিতে হবে যেখানে আপনার কি কাস্টমার আছে এবং তাদের পেইন পয়েন্টটা আপনাকে আগে বুঝতে হবে। পেইন পয়েন্ট বুঝার পরে আপনাকে অ্যাড কপিটা তৈরি করতে হবে এবং সেখান থেকে আপনার ফানেলিং এর মাধ্যমে, এইভাবে ফানেলিং এর মাধ্যমে আপনাকে কাস্টমারকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে হবে, যারা হচ্ছে আপনার অ্যাকশন টেকার হবে। তা আমাদের ফানেলিংটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ফানেলিং হচ্ছে আমি পরের ক্লাসে শিখাবো আরো বিস্তারিত, স্টেজ আছে ফানেলিং এর কতগুলো। আর ফানেলিং এর জন্য আমাদের অ্যাড কপিটাও সেভাবে তৈরি করতে হবে। এখন আমি যেটা জাস্ট বলতেছি, জাস্ট বেসিকে আবার ফিরে আসি, যে বিজনেসম্যানের প্রবলেমটা কি। তার প্রবলেম ছিল সে ফেইল হচ্ছে তার প্রোডাক্ট গুলো শোকেস করতে। আবার আপনাদের অনেকের প্রবলেম কিন্তু আমি হয়তো কিছুটা বুঝেছিলাম, কিছুটা না ভালোই বুঝেছিলাম, যে তাদের প্রবলেমটা কি, তাদের বাসায় ওয়াইফাই আছে, তাদের নেট আছে, তাদের হাতে যথেষ্ট সময় আছে, তারা ফ্রিল্যান্সিং এর প্রতি ইন্টারেস্টেড। তাহলে কেন তারা যদি একটা বেটার ফ্রিল্যান্সিং এর সুযোগ পায় এবং তারা যদি ক্লায়েন্ট জেনারেট করে সে কাজ করতে পারে, তাহলে কেন সে করবে না? কারণ আমি 2 থেকে 3টা ক্লায়েন্টের পরে আমি টায়ার্ড হয়ে পড়ি, আমার পক্ষে সম্ভব হয় না। তখন যদি অন্য কেউ শিখে, সে যদি নিজে ক্লায়েন্ট এনে নিজে কাজ করতে পারে, অবশ্য মেথড আছে, মেথড গুলো আমি দেখাই দেবো ইনশাল্লাহ, সেগুলোর পরে যদি সে ক্লায়েন্ট জেনারেট করতে পারে তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে আমি হয়তো আপনাদের সম্পর্কে বুঝতে পেরেছিলাম একই ধরনের মন মানসিকতা আমাদের ম্যাচ করে বলেই কিন্তু আজকে আমরা এই যে প্রতিদিন ক্লাস করছি, এই যে 10 থেকে 15 জন, আপাতত আজকে 10 জন আছে ক্লাস করছি, জয়েন করেছিল প্রায় এরকম 14 জনের মতো, 14-15 জন। অনেকে হয়তো বিভিন্ন কারণে আবার লিভ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে থেকে এই 10 জনের মধ্যে আমার আবার অ্যাকশন টেকার আছে যারা কাজ করছে। তা মেইন কথা হলো, কাউকে হেল্প করতে গেলে তার পেইন পয়েন্ট বুঝতে হবে। আমি চাচ্ছি এই বিজনেসম্যানকে হেল্প করতে আমার ক্লায়েন্টের প্রোডাক্টের মাধ্যমে। তাহলে তাকে হেল্প করতে গেলে তার পেইন পয়েন্টটাকে, সেটাকে আমাকে বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনাকে সাইকোলজি বুঝতে হবে, আপনার যে কাস্টমার তার সাইকোলজিটা বুঝতে হবে। তাহলে আমি বিজনেসম্যানের সাইকোলজি বুঝলাম, তার সাইকোলজি হচ্ছে, তার পেইন পয়েন্ট হচ্ছে সে তার প্রোডাক্ট গুলো শো করতে পারতেছে না, এই জন্য তার একটা ওয়েবসাইট দরকার। ওকে, ভালো কথা। এবার আমি দেখবো যে লয়ারের সমস্যা কি। লয়ারের একই সমস্যা, সে কোর্টে যাচ্ছে আসছে, কিন্তু সে দেখেছে অনলাইনের মাধ্যমে আরো কাস্টমার পাওয়া যায় তার সার্ভিসের জন্য। অর্থাৎ যার জমি জমা নিয়ে ঝামেলা, জমি, তারা কি করে, জমি জমা নিয়ে যারা ঝামেলা তারা কিন্তু অনেকে ইউটিউবে গিয়ে সার্চ দেয়, এবং ইউটিউবে গিয়ে সার্চ দিলে দেখা যায় যারা অনেক স্মার্ট লয়ার অলরেডি তারা ইউটিউবে চলে এসেছে এবং তাদের নিজস্ব ওয়েবসাইটও আছে। তাহলে লয়ারের পেইন পয়েন্ট হচ্ছে সে কি ক্লায়েন্ট পাচ্ছে না। তাহলে তার পেইন পয়েন্ট হচ্ছে ক্লায়েন্ট নিডস মোর ক্লায়েন্ট, or looking for more clients, looking for more clients। এখন লুকিং ফর মোর ক্লায়েন্টস করলে তার কি করতে হবে? লুকিং ফর, যদি সে যদি আরো ক্লায়েন্ট প্রয়োজন হয়, তার যদি অনলাইনে বসে আরো ক্লায়েন্ট চায়, তাহলে তাকে অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, তারপরে সেটাকে কি গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নিয়মতান্ত্রিক উপায়ে মার্কেটিং করতে হবে। আচ্ছা, এরপরে ব্লগার। ব্লগারের সমস্যাটা কি হয়? ব্লগারের সমস্যা যেটা হয়, ব্লগার সাধারণত ব্লগার 2 রকম হতে পারে। একটা হলো তার সে ঘুরে ঘুরে বেড়ায় এখানে ওখানে, এবং সে কি খাবার খাচ্ছে সে বিষয় নিয়ে লিখতে ভালোবাসে। সে ফেসবুকে সাধারণত পোস্ট করে, কিন্তু ফেসবুকে পোস্ট করে সে দেখলো যে এর একটা নির্দিষ্ট বাধ্যবাধকতা আছে, সবকিছুই পোস্ট করতে সে পারতেছে না। আবার যাদের জন্য পোস্ট করতেছে তাদের জন্য পোস্ট করে সে ঠিকমতো টাকা আয় করতে পারতেছে না। সে চাচ্ছে যে এই সে
যা যা খায়, দেশে বিদেশে ঘুরে বেড়ায় আর যা যা খায়, সে হচ্ছে একটা ওয়েবসাইটের মাধ্যমে লিখবে, লিখে সে হচ্ছে পোস্ট করবে। এবং সেটা দেখে যে মানুষগুলো আসবে, তারা যেন তাকে ডোনেট করতে পারে। অর্থাৎ একটা ব্লগারের ওয়েবসাইটে নিয়ে গিয়ে তাদেরকে মনিটাইজ করতে পারে। এটা হলো ব্লগারের উদ্দেশ্য, তার জন্য তার একটা ওয়েবসাইট দরকার। অর্থাৎ তাহলে ব্লগারের মনে অনেক লেখা আসে, সেই লেখাগুলো সে চাচ্ছে যে সুন্দরভাবে ওয়েবসাইটের মধ্যে প্রকাশ করতে। তাহলে হচ্ছে আমরা ব্লগারের পেইন পয়েন্ট কি হতে পারে? ব্লগারের পেইন পয়েন্ট হতে পারে যে নিড টু বি নিডস টু বি ডিসিপ্লিনড ডিসিপ্লিনড in writing, therefore needs a place to write and post, needs an online। আচ্ছা, এখানে এই ব্লগারের যে ব্যাপারটা বললাম, যে ব্লগার আসলে অনেক কিছুই তার মনে আসে, সে ভাবতেছে যে কিছু একটা লিখবে, সেই জন্য সে একটা অনলাইন প্ল্যাটফর্ম চাচ্ছে, অনলাইন প্লেস যেখানে সে লিখবে এবং পোস্ট করবে। এখন যারা আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছি তারা জানি যে ওয়ার্ডপ্রেসে খুব সুন্দরভাবে লেখা যায় এবং পোস্ট করা যায় ডায়েরির মতো। আমরা একটু জাস্ট দেখি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ব্লগ পোস্ট ইন ড্যাশবোর্ড। এই যে দেখেন, ওয়ার্ডপ্রেসে সুন্দরভাবে এই যে যে এটা আসছে। আচ্ছা দেখেন, এই ওয়ার্ডপ্রেস যেটা করছে, সুন্দরভাবে একজন ব্লগারকে তার লেখার জন্য সিস্টেম করে দিচ্ছে, সেখানে সে লিখে সহজে কি পাবলিশ করতে পারছে। এই জন্য কি ব্লগারের একজন ব্লগারের একটা ওয়েবসাইট দরকার হবে, যে যেই ওয়েবসাইটের মাধ্যমে সে তার মনে যা যা আসে ড্রাফট করতে পারবে, ড্রাফট করে পরবর্তীতে সে ছবি টবি দিয়ে পাবলিশ করতে পারবে। তা সেজন্য কি আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেটা খুব ভালো একটা ওয়েবসাইট হতে পারে, যেহেতু আমার ক্লায়েন্ট ওয়ার্ডপ্রেস যে ম্যানেজ ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস দিয়ে থাকছে। তাহলে এই দেখেন, আমি কিন্তু 3টা পেইন পয়েন্ট লিখে ফেললাম নিজের মতো করে গুছায়। ঠিক একইভাবে আপনারা বাকি যা যা অ্যাভাটার খুঁজে বের করেছেন তাদের এরকম পেইন পয়েন্ট লিখে ফেলবেন এখানে। এইবার ভালো কথা, আপনি নিজে চেষ্টা করলেন ম্যানুয়ালি, বাংলায় বা ইংলিশে, ভালো কথা। পেলেন তো ভালো। যদি আপনি না পেয়ে থাকেন, যদি আপনি যদি আপনি হচ্ছে এইভাবে 3টা লিখতে পারেন, খুবই ভালো কথা। এইবার কথার কথা যে আপনি হচ্ছে আহ সবগুলো লেখার পরে আপনি এবার আইডিয়া খুঁজে পাচ্ছেন না, তখন ঠিক একইভাবে আমরা কোথায় যাব? আমরা ঠিক একইভাবে দেখিয়েছিলাম যে কোথায় যাব। আমরা হচ্ছে এআই এর কাছে চলে যাব, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে। অর্থাৎ আমরা যেভাবে গতদিন জেমিনির কাছে গেছিলাম, আচ্ছা তার আগে আমরা হচ্ছে প্রথমে বাংলায় নিজের মনের ভাবটা সাজায় নেব। আজকে আপনারা আমাকে কেউ বলবেন যে আহ, আমি চাচ্ছি যে এই যে আর্টিস্ট, আচ্ছা আর্টিস্ট আছেন, এই আমার ক্লাসে আর্টিস্ট আছেন, বা যিনি আর্টিস্ট নন তিনিও, মানে তিনি বেশ ছবি আঁকান। এখন এমন কেউ যে ছবি আঁকান, তার একটা ওয়েবসাইট দরকার। এখন আর্টিস্টের পেইন পয়েন্ট কি, আর ওয়েবসাইট কিনার সাথে তার রিলেশনটা কিভাবে করতে পারি, এটা একটা কেউ বাংলায় আমাকে বলবেন 2 মিনিট পরে। আমি জেমিনির ওখানে ওপেন করছি, তারপরে বলবেন যে আর্টিস্টের পেইন পয়েন্ট কি, কেন তার একটা ওয়েবসাইট লাগবে। আচ্ছা আমি জেমিনিতে যাচ্ছি। আচ্ছা জেমিনিতে যাওয়ার আগে আমি গুগল ট্রান্সলেটর যাব, গুগল ট্রান্সলেট বা গুগল ট্রান্সলেটর। চলে আসলাম। আমি জেমিনি ওপেন করব এখন, জেমিনি। আচ্ছা, এইবার একজন আমাকে বলেন যে কে বলতে যাচ্ছেন যে আর্টিস্টের পেইন পয়েন্ট কি, বাংলায় বলবেন যে আর্টিস্টের পেইন পয়েন্ট কি, তার সমস্যা আসলে কি, কেন তার একটা ওয়েবসাইট থাকা উচিত। জি বলুন। আর্টিস্টের
পেইন পয়েন্টটা হলো মূলত যে সে তার নিজের মনের ভাবটা দিয়ে একটা ছবি আঁকছে, ঠিক আছে, হ্যাঁ, সেটাকে সে সবার কাছে পৌঁছে দিতে যাচ্ছে যে আমি এই জিনিসটা মানে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করছি ছবির মাধ্যমে। তো হ্যাঁ, এই জিনিসটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই, যদি আর মানে কারোর এটা ভালো লেগে থাকে তার মাধ্যমে আমার একটা ইনকাম সোর্স আসতে পারে। হ্যাঁ, কারো যদি ভালো লেগে থাকে সে ইচ্ছা করলে সেই পেন্টিংটা নিতে পারে, একটা প্রিন্ট কপি, তাই না? হ্যাঁ, সেটা এখন হচ্ছে মানে হ্যাঁ, এটা হচ্ছে একটা, সেটার জন্য একটা ওয়েবসাইট দরকার। হ্যাঁ, তাহলে এইটা কিন্তু আপনি নিজে নিজে হচ্ছে খুঁজে বের করতে পেরেছেন, ঠিক আছে, যে আর্টিস্টের পেইন পয়েন্ট কি। এখন কথার কথা, আপনি আর্টিস্টের পেইন পয়েন্টটা আপনি হচ্ছে খুঁজে পেলেন না, এখন আপনি এআই কে দিয়ে বের করে নেবেন। তাহলে তার জন্য আপনি এআই কে কিভাবে নির্দেশটা দিতে পারেন? আপনার কি মনে হয়, ধরেন এআই আপনার একটা বন্ধু, এখন আপনি তাকে বলছেন যে আমি আসলে বন্ধু এই সমস্যা আছি, আমি এটা কিভাবে করতে পারি, আমাকে এইগুলো একটু বলে দাও বা আমাকে হেল্প করো। তো আমি এআই কে কিভাবে বলতে পারি? আপনি বাংলাতে বলবেন যে আপনি একজন আর্টিস্ট, ধর আপনি আর্টিস্ট না, এখন আর্টিস্টের সমস্যাটা আপনি খুঁজে বের করবেন এআই এর মাধ্যমে, তার সেক্ষেত্রে কি হতে পারে, আমার কমান্ডটা কি হতে পারে? যদি কেউ বলতে পারেন, যে কেউ বলতে পারেন। আর জি, সেক্ষেত্রে বলা যায় যে আমি একজন আর্টিস্ট, আমার আর্ট করা কিছু ছবি বা কিছু সরঞ্জামাদি আছে, সেগুলো আমি বিক্রি করতে চাই। এজন্য আমার একটা ওয়েবসাইটের দরকার, মানে শোকেস করে রাখতে চাই যেন ভিজিটর এসে দেখে ওইখান থেকে পছন্দ করে নিতে পারে। এটা আর কি সাজাই লেখা যায়। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি, আচ্ছা ঠিক আছে, আমি আর্টিস্ট হলে আমার জন্য ঠিক আছে। স্যার তার কোয়ালিটি গুলো তো সে বলতে পারে। হ্যাঁ পারে, কিন্তু আমি আমি চাচ্ছিলাম যে ধরেন আমি আর্টিস্টকেও চিনি না, আর্টিস্টকে জানিও না। এখন আমি চাচ্ছি যে, আচ্ছা আর্টিস্টের বিষয় কিন্তু আপনারা বলে দিয়েছেন, আচ্ছা আর্টিস্ট বাদ দেই, আর্টিস্ট আপনি বলে দিয়েছেন, কিন্তু আপনি ডেভেলপারের ব্যাপারটা জানেন না, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে আমার যে ওয়েবসাইট আছে সেটা আমি ডেভেলপারদের কাছে সেল করতে চাই, এখন না তাদের পেইন পয়েন্ট আমার জানতে হবে। তাহলে কি হবে? বা আমি চাচ্ছি যে ডিজাইনারদের, আচ্ছা আমি ডিজাইনারদের কাছে সেল করতে চাই আমার যে ওয়েবসাইট, এখন আমি সেল করতে পারবো তখনই যখন আমি তাদের পেইন পয়েন্ট জানবো। তাহলে আমি ডিজাইনারদের পেইন পয়েন্টটা জানতে যাচ্ছি, তাহলে এখন আমি জেমিনির কাছ থেকে এটা কিভাবে বের করতে পারি? তাহলে আমি কি জেমিনিকে বলতে পারি না এভাবে যে আহ, দেখো জেমিনি, আমার হচ্ছে একটা হোস্টিং কোম্পানি আছে, আমি সেখানে ওয়েবসাইট সেল করি। এখন আমি চাচ্ছি যে আহ, আমি জানতে চাচ্ছি যে ডিজাইনারদের পেইন পয়েন্ট কি আছে, তাদের পেইন পয়েন্ট গুলোকে উল্লেখ করো আমার জন্য, এবং তার উপর ভিত্তি করে যেন আমি পরবর্তীতে আমি আমার ওয়েবসাইটটা সেল করতে পারি। এভাবে তো বলতে পারি যে আমি জেমিনিকে বলবো, দেখেন আমি কি বলছি। আহ জেমিনিকে, আচ্ছা জেমিনিকে আপনি কি পরিচয় দেবেন? আপনি পরিচয় দেবেন আসলে আপনার আপনার পরিচয় কি? আপনার পরিচয় কিন্তু এখন আর্টিস্ট না, ডিজাইনার না, আপনার পরিচয় হচ্ছে কি? আপনি আমার একটা হোস্টিং কোম্পানি কোম্পানি। আছে, আমি কোম্পানি। হ্যাঁ, 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 বুঝতে পারতেছেন তাহলে? যে বলতেছেন তাহলে সেই ভাবে বলেন, তাহলে কি কি লিখতে পারি? যে আমি একটা হোস্টিং কোম্পানি, তাহলে আমি লিখছি আমি, আমার একটা হোস্টিং কোম্পানি আছে। হ্যাঁ, হ্যাঁ, আমার একটি হোস্টিং কোম্পানি আছে, একটি হোস্টিং, সরণ পরে কথা বলবো এখন। আমার একটি হোস্টিং কোম্পানি, আমার একটি হোস্টিং কোম্পানি আছে, হ্যাঁ জি, তারপরে কি লিখবো? আমি তারপর লিখতে পারি আমি আর্টিস্টদের কাছে আমার হোস্টিং সার্ভিস সেল করতে চাই। আমি, আচ্ছা আমি ডিজাইনারদের কাছে, আমি ডিজাইনারদের কাছে আমার হোস্টিং হোস্টিং সার্ভিস গুলো সেল, আচ্ছা বিক্রয় করতে চাই।
অনলাইনে। এখন আমাকে ডিজাইনারদের ডিজাইনারদের কয়েকটি সমস্যার সমস্যা বা পেইন পয়েন্ট উল্লেখ করে দাও, যাতে করে যাতে করে আমার হোস্টিং যাতে করে আমার হোস্টিং সার্ভিস হোস্টিং যাতে করে আমার হোস্টিং সার্ভিসগুলো তাদের কাছে বিক্রয় করা সহজ হয় সহজ হয়। আচ্ছা, দেখেন তাহলে আহ, আমি ডিজাইনারদের চিনি না, তাদের পেইন পয়েন্টটা অত ভালো জানি না, কিন্তু আমি জানি যে ডিজাইনাররা কম্পিউটার থেকে বা আগের রিসার্চ থেকে জানলাম যে ডিজাইনাররা আমার ওয়েবসাইট সার্ভিসগুলো কিনতে পারে। তাহলে আমি যেটা করলাম যে আমি এখন বাংলায় এসে আমার মনের ভাব আমি যেভাবে আমি তো আরো অনেক বিস্তারিত লিখে ফেলেছি। আমি বিশ্বাস করি যে আপনারা আরো সুন্দরভাবে শর্টে এগুলো লিখতে পারবেন, বা শর্টে লেখেন বা বিস্তারিত লেখেন, সেটা আপনার ব্যাপার। তবে আমার মনে হয় আপনি আরো সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করতে পারবেন বাংলাতে। করার পরে গুগলে এসে এটা আমি মনের ভাব প্রকাশ করলাম, এবং গুগল হচ্ছে আমাকে ট্রান্সলেট করে দিল ইংলিশে, যে আই হ্যাভ আ হোস্টিং কোম্পানি, আই ওয়ান্ট টু সেল মাই হোস্টিং সার্ভিসেস টু ডিজাইনার্স অনলাইন। নাও লেট মি মেনশন ফিউ প্রবলেমস অর পেইন পয়েন্টস অফ ডিজাইনার্স সো দ্যাট ইট ইজ ইজি টু সেল মাই হোস্টিং সার্ভিসেস টু দেম, অথবা সো দ্যাট ইট ইজ বিকাম ইজি। ঠিক আছে, আপনি নিজের মতো একটু সাজায় দিতে পারেন, তবে এটা দিলেও এআই ধরে ফেলবে, সমস্যা নাই, আমার পেইন পয়েন্ট গুলো দেখাবে। আচ্ছা, তাহলে আমি এটা কপি করলাম। কপি করে আমি আবার জেমিনিতে আসলাম। আসার পরে আমি এবার হচ্ছে জেমিনিতে এসে আমার ইংলিশ যে ভার্সনটা সেটা পেস্ট করে দিলাম। দেখেন, আমি তো আমার মতো করে সুন্দরভাবে হচ্ছে এখানে তুলেছিলাম, কিন্তু যেহেতু এআই তার কাছে যেহেতু আরো ডেটা আছে, সে কিন্তু আরো সুন্দরভাবে আরো কিছু পয়েন্ট তুলে ধরেছে, যে স্পিড অ্যান্ড পারফরমেন্স, যে পেইন পয়েন্টস অফ ডিজাইনার্স ওয়েন চুজিং আ হোস্টিং সার্ভিস। তাহলে আমি স্পিড অ্যান্ড পারফরমেন্স, তারপর স্লো লোড টাইমস, স্লো লোড হলে তো কারোর পছন্দ হবে না। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্ট ডাউন টাইম, মানে অনেক সময় দেখা যায় অনেক সময় কোনো একটা ওয়েবসাইট অনেক সময় ধরে অনলাইনে আসছে না। তারপর দেখা যায় স্কেলেবিলিটি, মানে হচ্ছে আপনার প্রজেক্ট, মানে অনেকগুলো আপনি ইমেজ একটা ওয়েবসাইটে আপলোড দিয়েছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনার 100 জিবিতে কথার কথা হচ্ছে না, তখন আপনি চাচ্ছেন যে আপনি 200 জিবিতে যাবেন। এখন অন্য অন্য হোস্টিং এ আপনার 100 থেকে 200 জিবিতে সহজে যেতে দেয় না, অনেক ঝামেলা করে। কিন্তু আমার হোস্টিঙ্গার কোম্পানি কি করছে, সহজেই 100 থেকে, যে আপনি দেখা গেলো 100 জিবি নিয়েছিলেন, পরে আপনি ইচ্ছা করলে 200 জিবি বাড়ায় নিতে পারেন, কারণ আর্টিস্টদের অনেক ছবি অনেক জায়গায় লাগতেই পারে। তো এই একটা সুবিধা আমি পাচ্ছি, যেটা কিনা আমি দেখাতে পারি আর্টিস্টদের যে আপনি সহজে স্কেল স্কেল করতে পারেন আপনার যে প্যাকেজটা নিয়েছেন সেটা থেকে পরে আরো অ্যাডভান্স প্যাকেজে যেতে পারেন। তারপর আমি বললাম এই যে ইজি ইউজ, সিকিউরিটি, আমি আর্ট করি, এখন আমার সেই ছবিগুলো কেউ একজন হ্যাক করে নিয়ে চলে গেল কোন একটা সিস্টেমে এবং তার নামে চালায় দিল, তা এই সিকিউরিটি আমার আছে কিনা, আমার ম্যালওয়্যার বা হ্যাক বা ভাইরাস যেন আমার ওয়েবসাইটে সহজে না ঢুকতে পারে। তারপর আরো একটা ব্যাপার, কস্ট ইফেক্টিভনেস, মানে আমাকে বলেছে যে ঠিক আছে মাসে $3 বেশি কাটবো না, কিন্তু দেখা যাচ্ছে মাসে প্রায় $6 কেটে বসে আছে, এমনটা আছে কিনা। তাহলে এইভাবে আমরা হচ্ছে আর্টিস্টদের পেইন পয়েন্ট গুলো খুঁজে বের করলাম। আচ্ছা, এইভাবে মূলত আপনাকে পেইন পয়েন্ট গুলো খুঁজে খুঁজে বের করে আপনাকে মূলত হচ্ছে এইখানে লিখতে হবে আর্টিস্টদের পেইন পয়েন্ট। এখন আমাকে যে পেইন পয়েন্টটা আসলে জেমিনি দিল আমার খুব একটা পছন্দ হয়নি। এই জন্য আমি জেমিনিকে আমার মতো করে ছোট করে একটা কমেন্ট দিব, যে আমি বলবো যে তুমি কি আরেকটু আমি এটা আর গুগলে গিয়ে টাইপ করলাম না,
যে আপনি আপনার মতো টাইপ করতে পারবেন, যে আমি জেমিনিকে বলবো যে তুমি আর একটু ছোট করে নির্দিষ্ট করে বলো আর্টিস্টদের কি কি সমস্যা হয়। তাহলে আমি বললাম যে ক্যান ইউ প্লিজ বি স্পেসিফিক, বি স্পেসিফিক টু, can you be can you please be specific regarding designers web hosting related problems? আচ্ছা, আমি এটা কিন্তু এখানে বাংলায় করতাম, যে আমি বলতাম যে হচ্ছে তুমি কি হচ্ছে আরেকটু নির্দিষ্ট হতে পারো যে আর্টিস্টদের আসলে কি কি সমস্যা আছে এই বিষয়ে আমাকে এত কিছু না লিখে আর নির্দিষ্ট কয়েকটা ছোট ছোট লাইন তুলে আমাকে দিয়ে দাও। তাই আমি আসলে এখানে বলেছি ক্যান ইউ প্লিজ বি স্পেসিফিক রিগার্ডিং ডিজাইনার্স ওয়েব হোস্টিং রিলেটেড প্রবলেমস, দিয়ে এন্টার দিলাম। দেখি আর কি বেটার দেয়। মানে ওরা এরা যেহেতু এআই অনেক কিছু লিখবে, আমি আমার মতো বেস্টটা খুঁজে বের করার চেষ্টা করব। আমি আমার বেস্টটা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে ইমেজ হ্যাভি ওয়েবসাইটস। আসতেছি বিষয়টাতে, ডিজাইন ইন্টেন্সিভ ওয়েবসাইটস, ই কমার্স ওয়েবসাইটস, পোর্টফোলিওস ওয়েবসাইটস। হ্যাঁ, এই যে পোর্টফোলিও ওয়েবসাইটস। তারপরে হচ্ছে কোলাবোরেশন টুলস। ওয়াও, অনেক সুন্দর। আসলে এআই কি, এআই কে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে হবে বেটার ভাবে। আপনার কমেন্ট গুলো বাংলাতে সুন্দরভাবে লিখবেন, তারপর ইংলিশে ট্রান্সলেট করে এখানে দিবেন, তাহলে এআই অনেক সুন্দরভাবে কাজ করবে। আমি এখন যেটা পেয়েছি আমার আগের থেকে আমার খুব পছন্দ হয়েছে। আমার আগের গুলো আসলে খুব একটা আমার পছন্দ হয়নি, যে কারণে আমি আবার সার্চ দিলাম। তাহলে আপনার যদি কোনো একটা কিছু পছন্দ না হয় এআই দিয়ে, আপনি আবার ভিন্নভাবে ওকে জিজ্ঞাসা করবেন বা সার্চ দিবেন। যেটা হয়, যেহেতু ডিজাইনার তার অনেক ছবি থাকবে, তার অনেক ইমেজ থাকবে। জাস্ট আমি দেখাচ্ছি একটা ওয়েবসাইটে গিয়ে। আমরা যদি বিহ্যান্সে যাই, তাহলে আমরা দেখবো যে এখানে সাধারণত ডিজাইনাররা বেশি থাকে, behance.net এই ওয়েবসাইটে। এবং দেখবো যে সেখানে আসলে বিভিন্ন ধরনের হচ্ছে আর্টিস্টদের বা বিভিন্ন ধরনের হচ্ছে ডিজাইনারদের ডিজাইন আছে। আচ্ছা, বেস্ট অফ বিহ্যান্স দেখেন। তা এই যে ওয়েবসাইট, একটা আর্টিস্টের ওয়েবসাইটও মূলত এরকম হচ্ছে থাকবে, সেখানে অসংখ্য ডিজাইন থাকবে। এবং আপনার এই ছবিগুলো যদি দ্রুত লোড না হয়, তাহলে কিন্তু ডিজাইনার হিসাবে আপনার কিন্তু ওয়েবসাইটের ভ্যালু থাকবে না। একটা মানুষ এসেই চলে যাবে। আর ক্লায়েন্ট যদি আপনার ডিজাইনই না দেখতে পারে, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের কোনো ভ্যালু নাই। এই জন্য যে ব্যাপারটা হবে বা যে ব্যাপারটা ঘটতেছে সেটা হলো যে আমাদের যে ওয়েবসাইট থাকবে, আর্টিস্টরা মেইনলি যে ঝামেলাটা ফেস করে, যেতে যেহেতু তাদের ওয়েবসাইটে অনেক হেভি ইমেজ থাকে, তাহলে এমন একটা ওয়েবসাইট সলিউশন তারা খুঁজবে যে ওয়েবসাইট সলিউশনটা তাদের হেভি ইমেজ গুলা সহজে লোড করবে। তাহলে এই একটা পেইন পয়েন্ট আমরা পেলাম। সরি, ওটা আর্টিস্ট না, এটা হচ্ছিল ডিজাইনার। ডিজাইনারদের আপনারা হচ্ছে বাকিগুলো ফিল আপ করবেন এইভাবে, যে ডিজাইনারদের ডিজাইন গুলো তারা হচ্ছে, এটা আর্টিস্টের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তবে ডিজাইনারদের ক্ষেত্রে আমরা এখন পড়লাম যে তাদের যেহেতু অনেক ছবি থাকবে, তাহলে ইমেজ হেভি ওয়েবসাইটের লোড যেন নিতে পারে। আচ্ছা, তারপরে আর কি দেখতে পাচ্ছি? তারপর আমরা দেখতে পাচ্ছি যে ওকে জেমিনিতে যাই আবার। লার্জ ফাইল সাইজ, এটাও আমরা নোট করতে পারি। অপটিমাইজেশন চ্যালেঞ্জেস, এটাও নোট করতে পারি। এটাও 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 নোট করতে পারি ওখানে। তারপর আছে হচ্ছে ডিজাইন ইন্টেন্সিভ ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এই যে। তারপর হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটস। পোর্টফোলিও ওয়েবসাইট তো অবশ্যই ওটা হবে, যে এটা আপনি নোট করতে পারেন এখানে। কিন্তু তার থেকে আমার আরেকটা বেশি কথা ভালো লেগেছে, সেটা হলো কোলাবোরেশন টুলস। অর্থাৎ আপনারা যদি ডিজাইন করে থাকেন সেটা ক্যানভাতে হলেও, সাধারণত ক্যানভার ডিজাইন অপশন আপনাকে দিয়ে, মানে কোলাবোরেশন অপশন অপশন দিয়ে থাকে। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেখানে কোলাবোরেশন টুলগুলো যেন সহজে কাজ করে। অর্থাৎ আপনি আপনার ডিজাইন ক্লায়েন্টকে একবার জমা দিচ্ছেন, আবার হচ্ছে ক্লায়েন্ট একটা রিভিউ দিচ্ছে, আবার ক্লায়েন্ট রিভিউ দেখে আপনি সেই ডিজাইনটাকে সঠিক করে আবার আপলোড দিচ্ছেন। এই বিষয়গুলো, এগুলো তো স্পেসিফিক টুল দিয়ে কাজ করা যায়, সেই টুলগুলো যেন সহজে আপনার হোস্টিং কোম্পানি যেন প্রোভাইড করতে পারে।
সাধারণত আমি যে কথা বললাম ওগুলো সাধারণত আপনার ওয়েবসাইটের মধ্যেই মূলত কাজ হয়। সাধারণত ক্লাউড স্টার্টআপ, ক্লাউড হোস্টিং সাধারণত ওই সার্ভিসগুলো ভালো দিয়ে থাকে। প্রিমিয়াম থেকে ক্লাউড ভালো দিয়ে থাকে। সাধারণত প্রিমিয়ামে আপনি আপনার স্ট্যাটিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েবসাইটে কাজ করতে পারবেন, কিন্তু যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটের মধ্যে আলাদা একটা সফটওয়্যার আছে, সাধারণত সেই সফটওয়্যার গুলো যদি চালাতে হয় সেক্ষেত্রে ক্লাউড হোস্টিংটা সার্ভিসটা ভালো দিয়ে থাকে। অর্থাৎ আমি বললাম যে আপনার কোলাবোরেশন একটা টুল আপনার ওয়েবসাইটে তৈরি করেছেন, সেই টুলস যে সফটওয়্যারটা রান হওয়ার জন্য ক্লাউড হোস্টিংটা আবার বেটার হবে। তাহলে দেখতে পাচ্ছি যে ডিজাইনারদের জন্য আমার হোস্টিঙ্গার, আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইট বা ক্লায়েন্টের যে কোম্পানি সেটা ভালো সার্ভিস দিচ্ছে। তাহলে আমি ডিজাইনারদের এই বৈশিষ্ট্যগুলো দিয়ে পরবর্তীতে একটা অ্যাড কপি লিখে আমি অ্যাড রান করতে পারি। এইগুলা লিখতেছি মূলত পরবর্তীতে যেন বেস্ট অ্যাড কপি লিখতে পারি এজন্য। আচ্ছা, আর কি আছে? হ্যাঁ, এই যে পেয়েছি। এই যে কোলাবোরেশন টুলের মধ্যে যেটা ছিল রিয়েল টাইম এডিটিং, অর্থাৎ আপনি যে গ্রাফিক্সটা তৈরি করলেন সেটা যদি আপনি ওয়েবসাইটের মধ্যে এডিট করে দিতে পারেন ক্লায়েন্টকে, তাহলে আরো বেটার হয়। এটা সাধারণত এই কোলাবোরেশন টুলের মধ্যে রিয়েল টাইম এডিটিং ছিল, আমি আলাদাভাবে আবার নোট করলাম এখানে। এরপরে আছে হচ্ছে এইভাবে মানে মূলত, তাহলে ডিজাইন অ্যাপ্লিকেশন রান করবে ডেভেলপমেন্ট টুলস। তাহলে এই হলো ঘটনা। তাহলে আপনাদের নেক্সট দিনের কাজ থাকবে মূলত হচ্ছে এইভাবে পেইন পয়েন্ট গুলো খুঁজে বের করা, যে একটা অ্যাভাটার তার পেইন পয়েন্ট কি সেইগুলো আপনাকে নোট করতে হবে। বিজনেসম্যানেরটা আমরা নোট করলাম, লয়ারটা নোট করলাম, ব্লগারেরটা নোট করলাম, আর ডিজাইনারটা নোট করলাম যে অন্যান্য জায়গায় সে এই সমস্যাগুলো ফেস করে, এইগুলো যেন আমার ক্লায়েন্টে নাই, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে এগুলো নাই। এইগুলো বলে আমি তাকে একটা অ্যাড ক্যাম্পেইন চালাই আমার আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের দিকে তাকে আকৃষ্ট করতে পারি, যাতে সে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের এই ক্লাউড হোস্টিং সার্ভিসটা যেন সে নেয়। তা আপনাদের কাছ থাকবে আপনারা যে অ্যাভাটার গুলো লিখেছেন সেই অ্যাভাটার গুলোর এইভাবে একটা করে নোট নেক্সট দিন আমাকে জমা দিবেন, যেভাবে দেখালাম যে কিভাবে নোট করবেন, সেটা বাংলাতে হতে পারে বা ইংলিশে। তাহলে আগামী দিন আপনাদের অ্যাসাইনমেন্ট কাজ হচ্ছে এই দুইটা। একটা হলো ফিচার গুলো নোট করবেন, প্রোডাক্ট ফিচার, আর একটা হচ্ছে আপনার যে অ্যাভাটার তৈরি করেছিলেন তাদের একটা করে পেইন পয়েন্ট নোট করবেন। আচ্ছা, আজকের ক্লাসে আর কারো কোনো সমস্যা আছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। তাহলে এই পর্যন্ত থাকবে, সেক্ষেত্রে আপনারা আনমিউট করতে পারেন। আপনারা কি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন যে কি বিষয় আর কেন এগুলো আমরা করছি? হ্যালো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পেরেছেন হ্যাঁ, তাই তো? বুঝতে পেরেছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। আর সবাই অ্যাসাইনমেন্ট গুলো করে এইভাবে জমা দিবেন। তা ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।